আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে তড়িৎ চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। তোমরা জানো এটা তোমাদের মানে বলা যায় অনেক ভয়ের একটা চ্যাপ্টার। তবে এই চ্যাপ্টার থেকে যেহেতু বিগত বছরে প্রশ্ন ছিল না, মানে একদম 20 সালের আগে তখন ছিল প্রশ্নগুলো। তো আমরা আগের বছর প্রশ্নগুলোই সলভ করব। দেখা যাবে 16 সাল পর্যন্ত আমরা সলভ করব একদম। এবং পাশাপাশি আমি ট্রাই করব এটার প্রশ্নগুলো রিলেটেড যত বইয়ের নলেজ দরকার। দেখা যায় কি যে এই চ্যাপ্টার ভাই আমাদের অনেক বড় বইটা আসলে পড়া হয়ে ওঠে না। তবে বইয়ের অনেকগুলো নলেজ দরকার। সো যেখানে আমাদের মনে হয় টেকনিক দরকার, যেমন প্যারাচুম্বক, ডায়াচুম্বক কোনটা কিভাবে খেয়াল রাখবো এইটা। তারপর এই সূত্রগুলা, তারপর এককগুলো সবগুলো আমরা একদম গুছায় ভাবে এই ক্লাসের মধ্যে শিখে ফেলবো। তো চলো শুরু করা যাক, আমরা সময় নষ্ট না করি। একদম প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার হল বিভব দ্বারা কি নির্ণয় করা যায়? তাহলে হল বিভব দ্বারা নির্ণয় করা যায় চুম্বক ক্ষেত্রের মান, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, চার্জের প্রকৃতি। তাহলে বলো তো আমরা কি নির্ণয় করতে পারি? এক নাম্বার, আমাদের হল বিভবের আমরা সূত্র জানি যে VH সমান হলো BVD, তাই না? আর এটা হলো VH সমান BI ডিভাইডেড বাই NTQ। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা বি এর মান পাচ্ছি হল বিভব দ্বারা, হ্যাঁ চুম্বক ক্ষেত্র, একক আয়তন মুক্ত ইলেকট্রনের সংখ্যা, এই যে এন এ ভ্যালু পাচ্ছি। তারপর এখান থেকে আমরা কি জানতে পারি যে কিউ এর মানটা প্লাস নাকি মাইনাস, অর্থাৎ এই যে আমাদের চার্জ, এইটা আসলে ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ। তো যদি আমরা জানি যে সবসময় কি হয়, আমাদের পজিটিভ চার্জ দিয়ে তো চলে না, আমাদের ইলেকট্রন দিয়ে আসলে কারেন্টটা প্রবাহিত হয়, তাই না? কারেন্টের দিকটা ইলেকট্রনের বিপরীত দিকে। তবে হল ভোল্টেজ আসলে আবিষ্কার হয়েছে কি তোমার এই ইলেকট্রন আবিষ্কারেরও ধরো আগে, মানে এইরকম একটা ব্যাপার যে ইলেকট্রন যে কারেন্ট পরিবহন করে, এইটা আবিষ্কারের আগে তোমার আবিষ্কার হয়েছে। ইলেকট্রন আবিষ্কার হয়তো পরে আবিষ্কার হয়েছে, কিন্তু তখন আসলে পুরোপুরি শিওর ছিলাম না আমরা যে ইলেকট্রনই বহন করে কিনা। তো তখন এইরকম কনটেক্সট ছিল যে হল বিভব দিয়ে আমরা কি করব, আমাদের চার্জের যে প্রকৃতি সেটা নির্ণয় করব। সোজা কথা, বইতে আমাদের যেভাবে আছে আমরা ওইটাই দেখাবো। তাহলে আমাদের এখানে হবে কি 1 2 3, আমরা তিনটাই পাই। আবার এখানে পরিবাহীর পুরুত্ব নির্ণয় করা যায় এই যে টি দিয়ে। আচ্ছা, আর ভি তো হচ্ছে তোমার তারণ বেগ। এরপর দেখো হিস্টেরেসিসের ফলে শক্তির অপচয় ঘটে, বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় নাকি তাপমাত্রা হ্রাস পায়? হিস্টেরেসিস কি? হিস্টেরেসিস মানে আগে মাথায় রাখবা যে শৈথিল্য। কিরকম শৈথিল্য? একদম ইজি উদাহরণ, সেটা হচ্ছে একটা লোহাকে তুমি যদি চুম্বকের কাছে আনো, লোহাও কি হবে? একটা চুম্বক হবে। এখন আমি যে চুম্বকটা হুট করে সরায়ও নেই, তবুও লোহার মধ্যে চুম্বক ধর্মটা কিছু পরিমাণ থেকে যাবে। মানে লোহা আবার আগের অবস্থায় ফিরে আসতে একটু মানে কি দেখাবে, শিথিলতা প্রকাশ করবে যে না আমি আসতে চাই না। তখন এটা কি হয়, বাড়তি একটা তাপ শক্তির অপচয় হয়। তাহলে হিস্টেরেসিসের ফলে কি হয়, আমাদের শক্তির অপচয় হয়, যেটা তাপ শক্তি হিসাবে বের হয়ে আসে। তো দেখো শক্তি যেহেতু অপচয় হচ্ছে, তাহলে এক নাম্বার ঠিক আছে, আর তাপ শক্তি হিসেবে বের হয়ে আসতেছে, তাই না? তাহলে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পায়। তো হিস্টেরেসিসের ফলে বা হিস্টেরেসিসের যে লুপটা আছে, শক্তি অপচয় যত বেশি হবে, লুপের ক্ষেত্রফল তত বেশি হবে, তখন তাপমাত্রা তত বেশি বৃদ্ধি পাবে। আমরা এটা একদম গ্রাফ থেকে সামনে শিখবো। আপাতত এটাই খেয়াল রাখি, তাহলে কি হবে সঠিক উত্তর 1 ও 2। ওকে, কোন মাধ্যমে চৌম্বক প্রবেশতার একক কি? কোন মাধ্যমে চৌম্বক প্রবেশতার একক কি? এটা আমরা কিভাবে পাইতে পারি ভাইয়া? চৌম্বক প্রবেশতা, চৌম্বক প্রবেশতা কিভাবে বার করা যায়? এই যে মিউ, মিউ। দেখো আমরা এখন চিন্তা করি যে আমরা বায়ো স্যাভার্টের লতে একটা ফর্মুলা জানি, তাই না? যে বি সমান কি, বি সমান মিউ নট আই ডিএল সাইন থিটা, আচ্ছা ইন্টিগ্রেশন করলাম ডিভাইড বাই আর স্কয়ার। আপাতত এই কথায় আসো, বি এর ভ্যালু যদি তোমার কি হয়, টেসলা হয়, বি এর জন্য আমাদের একক টেসলা। মিউ নট এককটা আমরা বের করব। ওকে, এখানে এটার একক কি অ্যাম্পিয়ার, এটার জন্য মিটার, নিচে কি হবে মিটার স্কয়ার। সো আমরা কি দেখি, যেখানে আমাদের মিউ নটের একক কি হচ্ছে মিটার, এখানে কি আসে নিচে মিটার আসে, তাহলে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, তাই না? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে আমাদের চৌম্বক প্রবেশতা একক কি হয় ভাইয়া? চৌম্বক প্রবেশতা একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো এখানে কি অপশনে আছে? আচ্ছা, এটা হবে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, বুঝছো? এখানে অ্যাম্পিয়ারটা মিস গেছে টাইপ করতে। তাহলে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টিএম পার অ্যাম্পিয়ার। এভাবে আমরা বের করব। এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে? সো তুমি মুখস্থ করবে না, তুমি খেয়াল রাখবে যে কোন ফর্মুলার মাধ্যমে আমরা কোনটা ইজিলি বের করতে পারি। মুখস্থ বসাতে গেলেই ভুল হবে, আমার এটা বুঝে করতে হবে। এরপর একটা এক দৈর্ঘ্যের মানে এল দৈর্ঘ্যের তড়িৎবাহী তার, এটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে যে স্থাপিত হয়, তার উপর প্রযুক্ত বল ও দৈর্ঘ্যের লেখচিত্রটা কি? আমরা জানি তখন কি হয়, এফ সমান আই বিএল, আই
বি এল সাইন থিটা, এফ সমান হবে আই বি এল সাইন থিটা বা এল ভেক্টর ক্রস বি ভেক্টর, তাই না? এখন তাহলে এটা কার সমানুপাতিক বলো তো? বলটা এল এর সমানুপাতিক, তার মানে এল যত বাড়তেছে বলের মানও তত বাড়বে। যেহেতু সমানুপাতিক তাহলে এটা কি হবে? আমাদের সঠিক উত্তর হবে সি। ওকে, এটা আমাদের হয়ে গেল আশা করি। এরপর দেখো চৌম্বক ক্ষেত্র বি এর একক কি? আমরা জানি চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে একটা টেসলা। টেসলাকে আবার কি লেখা যায় ভাই? ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার। আর কিভাবে বের করা যায় দেখো, আমরা এখান থেকে আবার জানি আমাদের এফ সমান কি? কিউ ভিবি সাইন থিটা, এটা পরে লিখলাম, আমরা যেহেতু ইউনিট বের করতেছি আমাদের এটা খেয়াল রাখি, কিউ ভিবি। তাহলে এফ এর একক নিউটন, তাই না? তারপর কিউ এর জন্য হচ্ছে কুলম্ব, সরি হ্যাঁ কিউ এর জন্য কুলম্ব, কুলম্ব না লিখে আমরা এটাকে লিখি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। হ্যাঁ, ভি এর জন্য কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর বি তো আমরা বের করব। সো তোমরা এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি, বি এর ইউনিট, বি এর ইউনিটটা আমাদের কি হবে? বি এর ইউনিটটা হচ্ছে নিউটন সেকেন্ড আর পার সেকেন্ড কাটাকাটি যায়, তার মানে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। বুঝছো? সো আমরা দুইটা তিনটা একক খেয়াল রাখবো টোটাল। তাহলে এখানে কি? নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এখানে কোনটা আছে? শুধুমাত্র একটা না, একটাই লেখা আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2। আচ্ছা, তাহলে ভাই অ্যাম্পিয়ার পার মিটার এটা কি? এটা হলো চৌম্বক প্রাবল্যের একক, চৌম্বক প্রাবল্যের একক। চৌম্বক প্রাবল্য এটা তো আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাই না? এইচ বা আই এটা দিয়ে প্রকাশ করা হয়। যাই হোক, ওটা পরে। এখন আসি ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ এর ভ্যালু কত? আচ্ছা, এই জিনিসটাই বুঝতেছো? আমরা কি করতেছি? কোন একটা স্থানে মুক্তভাবে ঝুলন্ত একটা দণ্ডচুম্বকের চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতল নির্দেশ করা হয়েছে। এই জিনিসটাকে চিন্তা করো, এইটা হচ্ছে আমাদের একটা চৌম্বক শলাকা, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই সাইড থেকে দেখো, এই যে এখানে হয়তো বুঝতে পারতেছো, আমার যে কলমটা এটা ধরলাম চৌম্বক শলাকা। সো এটা যে সামনের দিকটা এটা ধরলাম কি আমাদের নর্থ পোল, পিছনেরটা হচ্ছে সাউথ পোল। এখন আমি দাঁড়ায় আছি উত্তর দক্ষিণ বরাবর, মানে পৃথিবী উত্তর মেরু আর পৃথিবী দক্ষিণ মেরুর যে লাইনটা আছে ভৌগোলিক অক্ষ সেই বরাবর। আমি চৌম্বকটা ঝুলাই দেওয়ার পর দেখা গেল কি এটা একদম ভৌগোলিক অক্ষ বরাবর নাই, হয়তো নর্থ পোলটা একটু পূর্ব দিকে অথবা একটু পশ্চিম দিকে আছে। এখন নর্থ পোলটা যদি পূর্ব বা পশ্চিমে যত ডিগ্রি কোণে থাকে, বিচ্যুত থাকে, তাই না? থাকার কথা ছিল একদম সোজা উত্তর দক্ষিণ বরাবর, কিন্তু কি আছে? একটু বিচ্যুত আছে। তাহলে এই যে বিচ্যুত হওয়া মানে ভৌগোলিক মধ্যতল থেকে একটু সরে যাচ্ছে, একটু সরে যাচ্ছে, আবার কি হলো? একটু সরে গেল এইদিকে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? বিচ্যুতি কোণ। আচ্ছা, তারপরে বিনতি কোণ কোনটাকে বলে? বিনতি কোণ মানে কি? নত হওয়া। নত হওয়া দেখো এটা থাকার কথা কি একদম অনুভূমিক ভাবে। এখন যদি এটা কি হয় একদম নিচের দিকে নেমে যায়, যে উত্তর মেরু যদি নিচের দিকে নামে, এইভাবে নিচে নামে, তখন আমরা কি বলবো? বিনতি কোণ এত ডিগ্রি নর্থ। আর যদি আবার দক্ষিণ মেরুটা নিচে নামে, এই যে পিছনেরটা দেখো নিচে নামতেছে, তখন কি বলবো? এত ডিগ্রি সাউথ। তার মানে যে নিচে নামবে তাকে ইন্ডিকেট করে আমরা বলবো এত ডিগ্রি, কত ডিগ্রি নিচে নামছে অনুভূমিক থেকে সেইটা। জিনিসটা ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখন আমার বলছে অনুভূমিক উপাংশ এইচ এর মান কত? চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু দেওয়া আছে, তাই না ভাইয়া? 50 মাইক্রোটেসলা, 50 মাইক্রোটেসলা। এখানে বিনতি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে আমার এইচ এর ভ্যালু কত? এইচ সমান হবে আই কস ডেল, ডেল মানে কি? বিনতি কোণ। তার মানে হবে 50 মাইক্রোটেসলা ইন্টু কস 60, কস 60 ভ্যালু কত? হাফ। তাহলে এটা হবে 25 মাইক্রোটেসলা, মুখে মুখে করা যায় 25 মাইক্রোটেসলা। ওকে, এরপর দেখো আমাদের উদ্দীপক অনুসারে বিস্তৃতি 2 ডিগ্রি। এই যে ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলের মধ্যে অ্যাঙ্গেলটা কত? কত ডিগ্রি সরছে? 2 ডিগ্রি সরছে এরকম। তাহলে এটা 2 ডিগ্রি। স্থানটা উত্তর গোলার্ধে অবস্থিত। কিভাবে বুঝলাম ভাই উত্তর গোলার্ধে অবস্থিত? দেখো এখানে আমরা যেটা দেখতেছি নর্থ পোল নিচের দিকে, তাই না? আর সাউথ পোল উপরে। এখন পৃথিবীর উত্তর গোলার্ধে কি হয়? আমরা যখন উত্তর গোলার্ধে থাকি, তাই না? আমাদের জন্য কি হবে? ঢাকায় যদি আমরা দেখি এটা হচ্ছে 31 ডিগ্রি নর্থ, কারণ উত্তর মেরুটা তখন নিচের দিকে নামে, বুঝছো? যেহেতু উত্তর মেরু নিচের দিকে নামছে তার মানে আমরা আছি উত্তর গোলার্ধে। এই জিনিসটা চিন্তা করবা। বলতে পারো যে ভাই উত্তর মেরু কেন নিচের দিকে নামে? দেখো আমরা থাকি উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে ভূচুম্বকে কোন মেরু থাকে? দক্ষিণ মেরু। চুম্বকের দক্ষিণ মেরু, আমার হাতে যে এই চুম্বক আছে এটা কি উত্তর মেরু না? তাহলে ওই উত্তর মেরু দক্ষিণ মেরু আকৃষ্ট করবে। তাহলে আমাদের ভূচুম্বকের যে দক্ষিণ মেরু যেটা আমাদের উত্তর গোলার্ধে আছে, ওটা এই কি করবে? উত্তর মেরুকে টেনে নিচের দিকে নামাবে, বুঝছো? টেনে নিচের দিকে নামায়।
এই কারণে আসলে উত্তর গোলার্ধে উত্তর মেরুটা নিচের দিকে নামে। তারপর কি বলছে, স্থানটার ভূচুম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশের মান কত। তাহলে আমাদের কত ছিল, আই এর ভ্যালু ছিল তোমার, এখন সাইন ডেল হবে তাই না। ভূচুম্বক ক্ষেত্রে যে উলম্ব উপাংশ ধরি ভি সমান আই সাইন ডেল, তো আই এর ভ্যালু কত ছিল 50 মাইক্রোটেসলা। আচ্ছা এখানে আই না বলে আমরা বি বলি, বি বলা বেটার মনে হচ্ছে, কারণ এটা চৌম্বক ক্ষেত্র, তোমার চৌম্বক প্রাবল্য না, তাহলে এখানেও বি বলো। এটা ম্যাটার না, তুমি যেভাবে ইন্ডিকেট করো, তাও বি লেখা এখানে ভালো হবে। আচ্ছা তাহলে এটা কি হচ্ছে, এত সাইন 60, তাহলে 50 সাইন 60 এর ভ্যালুটা কি আসে, এটা আসে 43.3 মাইক্রোটেসলা। তাহলে কি 40? না 40 না, তো আমাদের সঠিক উত্তর কি হবে 1 ও 2, যেহেতু স্পেসিফিক ভাবে আছে 1 ও 2, এটাই আমাদের উত্তর হবে। এরপরের প্রশ্ন আমরা দেখি, একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে দুইটি চুম্বক পথ স্থাপন করার তারপর কি হয়, উভয় ক্ষেত্রে অল্প পরিমাণ চৌম্বকত্ব আবিষ্ট হয়, বেশি পরিমাণ না কিন্তু অল্প পরিমাণ। এখন প্রথম ক্ষেত্রে চুম্বকের মাত্রার দিক প্রযুক্ত বলের দিকে, দ্বিতীয় ক্ষেত্রে বিপরীত দিকে হয়। তাহলে প্রথমটা কি, চৌম্বক ক্ষেত্র একটু পরিমাণ আকৃষ্ট হবে তাই না, আমি যেদিকে চৌম্বক ক্ষেত্র দিলাম ওটা ওই দিকে একটু আকৃষ্ট হয়, তাহলে এটা কি বলতো, প্যারা চৌম্বক। বলতে পারো ফেরত চৌম্বক তো হয় তাই না, কিন্তু ফেরত চৌম্বক অনেক বেশি আকৃষ্ট হবে, এখানে বলা থাকতো তখন চুম্বকন অনেক বেশি পরিমাণ হয়, যেহেতু বলছে অল্প পরিমাণ চুম্বকন, মানে তাহলে তোমার কি হবে, এটা প্যারা চুম্বক। বা এতে যদি আমি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দিয়েছি, এখানে কি হবে, অল্প পরিমাণ চুম্বকত্ব আবিষ্ট হয়েছে। আর যেটা কি হয়ে গেছে তোমার বিপরীত দিকে, চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে চলে যাওয়া মানে কি, ডায়া চুম্বক। তাহলে প্যারা অল্প পরিমাণ আকৃষ্ট হয় আর ডায়া হচ্ছে অল্প পরিমাণ বিকর্ষিত হয়, সো এটা হয় প্যারা ডায়া চুম্বক। ফেরো কেন হবে না, কারণ বলা আছে অল্প পরিমাণ চৌম্বকায়ন হয় তাই। নিচে কোনটা ভূচৌম্বক ক্ষেত্রে উপাদান নয়, আমরা জানি বিচ্যুতি বিনতি ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, তাহলে উলম্ব উপাংশ কিন্তু হবে না, ঠিক আছে। সো কোনটা নয়, এই উলম্ব উপাংশটা নয়, অনুভূমিক উপাংশ হলো আমাদের উপাদান। এটা মেডিকেল থেকে শুরু করে ভার্সিটি সব জায়গায় আসে, একদম ভালো মতো খেয়াল রাখতে হবে। এরপর দেখো কোন পদার্থটা ডায়াচুম্বক। তাহলে ভাইয়া ডায়াচুম্বক জানতে গেলে আমাদের আগে কি জানতে হবে, প্যারাচুম্বক কারা। আমরা টেকনিক খেয়াল রাখবো, সেটা হলো প্যারাচুম্বক গুলো যদি আমরা খেয়াল রাখি, প্যারাচুম্বক পদার্থ, প্যারাচুম্বক পদার্থ মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হলো দেখো, একটা মেয়ে ধর, তার নাম হলো সাদিয়া, ঠিক আছে। যাই হোক এখানে সাদিয়া কোনো কাজ নাই, কাজ হলো সাদিয়ার আন্টির। দেখা যাক সাদিয়া আন্টি কি করছে। সাদিয়ার আন্টি প্লেটের, মানে উনি প্লেটে করে ধর আলু কিনতেছিল, মানে যে সবজি বিক্রিতে তার কাছে আলুও ছিল, তোমার কি বলে ম্যাঙ্গো বা আমও ছিল। এখন যেহেতু সামনে আমের সিজন, সাদিয়া আন্টি ভাবলো অনেক তো আমরা আলু খাই, আজকে দেখি একটু ম্যাঙ্গো কিনি। সোনি যেটা করছে, সাদিয়ার আন্টি প্লেটের আলু কমিয়ে, প্লেটের আলু কমিয়ে 100 ম্যাঙ্গো কি করলো, নিল। তাহলে সাদিয়ার আন্টি প্লেটের আলু কমিয়ে 100 ম্যাঙ্গো নিল। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখান থেকেই দেখি কোনটা দিয়ে আমরা কি খেয়াল রাখবো তাই না। সাদিয়ার মানে হলো সোডিয়াম, ঠিক আছে, সাদিয়ার মানে সোডিয়াম। আন্টি মানে হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনি মানে কি এসবি বা স্টিবিয়াম। প্লেটের মানে হচ্ছে প্লাটিনাম পিটি। আলু, আলুতে হচ্ছে তোমার অ্যামোনিয়াম, ওকে। কমিয়ে, কমিয়েতে হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম। 100, 100 মানে হলো তোমার তরল অক্সিজেন, অক্সিজেন 100, এইভাবে খেয়াল রাখবা, তরল অক্সিজেন। ম্যাঙ্গোতে হচ্ছে ম্যাঙ্গানিজ, নীলতে হচ্ছে নিকেল ফেরাম বা নিকেল লোহার দ্রবণ, নিকেল কিন্তু না, নিকেল আর লোহার দ্রবণ। আচ্ছা এটা আমরা জানলাম, তাহলে এটা একদম ভালো মতো খেয়াল রাখবা, ইসাক স্যার বইয়ের সবগুলো উদাহরণ আমরা এভাবে পারবো। তোমাদের দেখা যাচ্ছে কিনা, আচ্ছা
দেখা না গেলে কি করতে পারি, ওয়েট, এখন কি দেখা যায়, তাহলে এখানে দেখো একটু, তোমার কি হবে, 100 ম্যাঙ্গো নিল, নিচে হচ্ছে 100 ম্যাঙ্গো নিল, 100 মানে হচ্ছে তরল অক্সিজেন, তারপরে ম্যাঙ্গো মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, নীলতে হচ্ছে নিকেল ফেরাম দ্রবণ। স্লাইডে তোমার পেয়ে যাবো তখন, এখন হয়তো ভিডিওর ইয়াতে দেখা যাচ্ছে কিনা ক্যামেরার কারণে। ওকে, নিকেল লোহার দ্রবণ। তাহলে এখন দেখো তো, তোমার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফেরোচুম্বক। ফেরোচুম্বকের উদাহরণ কি? ফেরোচুম্বক, এটা আমরা খেলা বলো ফেনিকো দিয়ে, ফেনিকো, ফেনিকো মানে কি আয়রন নিকেল কোবাল্ট। সো এখানে দেখো প্রথমে হচ্ছে কোবাল্ট, কোবাল্ট কি একটা ফেরোচুম্বক পদার্থ, প্লাটিনাম আর তরল অক্সিজেন এরা কি প্যারাচুম্বক পদার্থ, আমরা পেয়ে গেলাম প্লেটের আর 100 এইটার মধ্যে পড়তেছে। তাহলে সোনা যেটা আছে এটাই কি ডায়াচুম্বক পদার্থ, সোনা ডায়াচুম্বক পদার্থ। এরপর আমরা দেখি পরের প্রশ্ন, ইলেকট্রন, ওয়েট, এখানে আমাদের ইনফো বানায় কিছু মিসিং আছে, আমি একটু ইনফোগুলো দেখে তোমাদের বলতেছি। দেখো এটা ছিল তোমার, আমি একটু ক্লাসটা পজ করি, দাঁড়াও প্রশ্নটা দেখি। আচ্ছা, এখানে যেটা বলা ছিল যে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে, দেখো চৌম্বক ক্ষেত্র B সমান হচ্ছে 0.5 টেসলা, এর সাথে সমকোণে একটি ইলেকট্রন 5 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। প্রথমে কি বের করতে হবে, এফ। তাহলে আমরা এফ সমান কি জানি, কিউ ভি বি সাইন থিটা, সমকোণ তার মানে কি 90 ডিগ্রি না, তাহলে কিউ এর ভ্যালু কত, 1.6 10⁻⁻19 এত কুলম্ব, ভি এর ভ্যালু দেওয়া আছে 5 × 10⁻⁷, বি এর ভ্যালু 0.5, তাহলে বের করো এটা কত আসে। সরি -7 লিখছি, এটা +7 হবে, 5 × 10⁻⁷ 2.05, তাহলে কত আসে 4 × 10⁻⁻12, তাই না, 4 × 10⁻⁻12, এটা হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্নটা দেখো, ইলেকট্রনটা যে বৃত্তাকার পথে ঘুরবে তার ব্যাসার্ধ কত। এই কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার, যে কেন ভাইয়া একটা চার্জ যখন আসে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে চলে, কেন সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আমি একটু বুঝাই জিনিসটা, দেখো আমরা ধরলাম আমাদের চৌম্বক ক্ষেত্র এটা হলো লম্ব হয় ভিতর দিকে, সব এই দিকে ভিতর দিকে যাচ্ছে, বুঝছো, ক্যামেরা থেকে ভিতরের দিকে চলে যাচ্ছে, তাহলে ক্রস দিব, ক্রস 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 ক্রস। সো ইলেকট্রনের কথা পরে হবে, আমরা ধরলাম একটা সাধারণ কিউ চার্জ এখানে প্রবেশ করতেছে, তাহলে এইভাবে যদি প্রবেশ করে, দেখো এটা কি ভিতর দিকে আর এটা হচ্ছে এই বরাবর, তাহলে কি পরস্পর 90 ডিগ্রি কোণে, তাই না, এইভাবে 90 ডিগ্রি কোণে হচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আমরা বুঝলাম। এখন তোমার এটা ফর্মুলা জানি কি, ফ্লেমিং এর বাম হস্ত সূত্র, লেফট হ্যান্ড রুল আমাদের কি বলে বলো তো, আমাদের চৌম্বক ক্ষেত্র যদি এই দিকে, এই আঙ্গুল বরাবর তর্জনী বরাবর ভিতরের দিকে, তারপর এই যে মধ্যাঙ্গুলি যদি আমাদের ইন্ডিকেট করে চার্জের বেগের দিক, সো আমাদের উপরের দিক কি হবে, মানে বৃদ্ধাঙ্গুলের দিক হবে আমাদের চৌম্বক বলের দিক, তাই না, তাহলে এই পজিশনে থাকলে চৌম্বক বল কোন দিকে, উপরের দিকে। ওকে, তারপর এই কণাটা একটু আগাবে, তাই না, তখন ধরলাম এখন এটা এই পজিশনে আছে, এই জায়গায় গেলে এই পজিশনে, কারণ তাকে ঠেলতেছে উপর দিকে, ঠেলতেছে না, এই পজিশনে। তাহলে এখন দেখো তো, চিন্তা করো, আবার চৌম্বক ক্ষেত্রের দিকে এইদিকে, এর দিকে এইদিকে, ঠিক আছে, তুমি বুঝতেছো তো, মধ্যাঙ্গুলির দিক এইদিকে, চৌম্বক ক্ষেত্রের দিক এইদিকে, তাহলে তখন চৌম্বক বল কোন দিকে, এখন চৌম্বক বলটা হচ্ছে এই জায়গায়, এই বরাবর, তাহলে এটাকে আবার এই বরাবর ঠেলবে, সো তখন আবার চার্জটা কোন হবে, এই দিকে যাবে, ধরো যেহেতু এই বরাবর ঠেলতেছে তাহলে চার্জটা এই দিকে যাবে। আবার দেখো চৌম্বক ক্ষেত্র এইদিকে, চার্জ দিক এইদিকে, এখন দেখছো এটা কোন দিকে যাবে, মানে বলা যায় বলের দিক দেখো এখন আবার ভিতরের দিকে। সো এরকম ভাবে আলটিমেটলি তোমার কি হয়, প্রতিটা পয়েন্টে বলের দিকটা একটা কেন্দ্রমুখী থাকতেছে, তখন কণাটা কি হবে, এখানে বলা যেতে পারে তখন কণাটা এখানে বৃত্তাকারে ঘুরতে থাকবে, কণাটা এইভাবে বৃত্তাকারে ঘুরবে, বুঝছো, মানে প্রতিটা পয়েন্টে।
যখন এই বরাবর যাচ্ছিল তখন এখানে ধাক্কা, যখন এখানে উপরে উঠলো এই বরাবর ধাক্কা, আবার এখানে গেলে এই বরাবর ধাক্কা। তাহলে মানে প্রতিটা পয়েন্টে এমন ভাবে ঘুরতে থাকবে যাতে এটা বৃত্তাকার হয়, এটা আমরা বুঝলাম। সো এই বলটা আমাদের যোগান দেয় কে? চৌম্বক বল, তাই না? আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার যে চৌম্বক বলে এখানে যোগান দিচ্ছে, তার মানে কেন্দ্রমুখী বল মানে এখানে চৌম্বক বল। সো আমরা এটা বলতে পারি এম ভি স্কয়ার বাই আর এটা সমান হলো কিউ ভি বি। তাহলে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তাই না? আরে ভ্যালু, তাহলে আর সমান কি? এম ভি স্কয়ার বাই কিউ ভি বি সমান আর, বা এম ভি বাই কিউ বি, এটাই হচ্ছে আর এর ভ্যালু। তাহলে চলো আমরা বের করি এম ভি বাই কিউ বি। এম ইলেকট্রনের ভর কত? 9.1 10 টু দি -31। ভি এর ভ্যালু 5 × 10 টু দি 7। কিউ এর ভ্যালু 1.6 10 টু দি -19। বি হচ্ছে 0.5। কত আসে? এটা আসে 5.68 10 টু দি পাওয়ার -4 মিটার। এটাকে যদি মিলিমিটারে নেই কিভাবে করতে পারি আমরা? 1000 দিয়ে গুণ দিই, তাহলে কত আসে? 5.6 10 টু দি পাওয়ার -1 আসে, তাই না? বা 0.56 আসতেছে সোজা কথা, বা 57। তাহলে 0.57 মিলিমিটার, এই যে 0.57 মিলিমিটার আমাদের উত্তর। তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে যে চৌম্বকের সৃষ্টি হয়, তাহলে ধরলাম একটা বৃত্তাকার, এইটার কেন্দ্রে কি হবে? যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ব্যাসার্ধ যদি আর, বি এর ভ্যালু হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই 2r। এখন যদি পাক সংখ্যা হয় n, তাহলে তার সাথে n গুণ হবে। একটা বৃত্তাকার পাকের জন্য হচ্ছে তোমার এটা, তাই না? এখন যদি একাধিক থাকে তাহলে কি হবে? মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। এরপর দেখো ভূচৌম্বক ক্ষেত্রের মৌলিক উপাদানগুলো নিচের কোনটা? বিচ্যুতি, বিনতি, ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। শেষ। নিচের কোনটা প্যারাচুম্বক পদার্থ? এই যে সাদিয়ার আন্টি প্লেটের আলু কমিয়ে, তাহলে প্লেটের মানেই প্লাটিনাম, প্যারাচুম্বক। আর কোবাল্ট নিকেল তো কি ফেরোচুম্বক, বিসমাথ কিন্তু ডায়াচুম্বক। বিসমাথ ডায়াচুম্বক, এটা 100% খেয়াল রাখবা। গোল্ড, বিসমাথ এরা কি ডায়াচুম্বক পদার্থ। পানি এরা ডায়াচুম্বক পদার্থ, এগুলো প্রায় আসে। তাহলে প্লাটিনাম। ও আর পি বিন্দুতে সৃষ্টি করা চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত? তাহলে এইটা যে তোমার কি একটা লাঠি, সরি মানে দণ্ডাকার তার থেকে, তাই না, বা লম্বা তারের থেকে, তখন আমাদের সূত্রটা কি হয় দেখো? আমরা জানি তখন ফর্মুলা হচ্ছে বি সমান মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ। এ হলো ডিসটেন্স, আর ওইটার জন্য কি মিউ নট আই বাই 2r, একটু আগেই তো লিখলাম। সো এখন তুমি অনুপাত করো, এটা b1 এটা b2, তাহলে b1 বাই b2 কি আসে? মিউ নট আই কাটা যায়, সেখানে কি আসবে? উপরে থাকবে 1/2 পাই এ, নিচে হচ্ছে 1/2r। এখন আর আর এ কিন্তু সেম, দুইটাই 10 সেন্টিমিটার। আমরা চাইলে কাটাকাটি করে দিতে পারি, অবশ্যই কাটাকাটি করব, 2 কাটাকাটি করব। তাহলে কি থাকতেছে? উপরে থাকে একটাই না, 1/পাই। 1/পাই ভ্যালু কত? 1/3.14, এটা। সেটা ভ্যালু দেখো কত আসে? এটা আসে 0.318। এটাকে আমরা প্রায় কি চিন্তা করতে পারি? 0.314 চিন্তা করতে পারি। আমাদের সঠিক উত্তর হচ্ছে 0.314, এই অনুপাত। হল বিভব কি? ওই যে বিভিডি আগে লিখছিলাম, বিআই ডিভাইড বাই এনটি কিউ, আর ভিএইচ সমান কি? ইডি না? তাহলে আমরা তো এটাই বলতে পারি, ভিএইচ সমানুপাতিক ই। আমাদের সঠিক উত্তর তিনটাই। এরপর দেখো 10 নিউটন পার কুলম্ব বৈদ্যুতিক ও 5 টেসলা চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান বাহকের তারণ বেগ কত? এটা আমরা একটু বের করার ট্রাই করি। সবার আগে এই ফর্মুলাটা আমরা জানি, এফ সমান কিউ ভি বি। এখন এটা বলা যায় এফ বাই কিউ, এটা সমান কি ভাইয়া? ভিবি। তার মানে আমরা এটা বলতে পারি ই বা তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে ভিবি। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে তোমার, ভি এর ভ্যালুই তো বের করতে হবে। সো ভি সমান কি? ভি সমান আমরা এটা লিখতে পারি ই বাই বি। ই এর ভ্যালু কত আমাদের এখানে? 10, আর বি এর ভ্যালু হচ্ছে 5। সেটা কত হবে? 2 মিটার পার সেকেন্ড তারণ বেগ। কিন্তু এখানে অপশনে 2 নাই, সো এখানে আসলে প্রশ্নটা ভুল ছিল, এটা 2 মিটার পার সেকেন্ডই হবে।
1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহকের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ চললে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? বৃত্তাকার পরিবাহক, তাই না? ওই যে আবার মিউ নট আই, আই এর ভ্যালু কত? 2 ডিভাইড বাই 2 আর, তাহলে 2 ইনটু আর। পাক সংখ্যা তো বলা নাই, তাহলে এটাই। সো কি আসতেছে এটা? মিউ নট আই বাই 2 আর বৃত্তের কেন্দ্রে। সো এই ভ্যালুটা আমার কি আসে? এটা ভ্যালু আসে হচ্ছে মিউ নট। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি। ভূপৃষ্ঠের যে কোনো স্থানের বিনতি 44 ডিগ্রি নর্থ বলতে কি বোঝায়? তাহলে ওই যে বলছিলাম 44 ডিগ্রি নর্থ মানে কি বোঝায়? এই যে উত্তর মেরুটা আছে, উত্তর মেরুটা কি হবে? অনুভূমিকের সাথে 44 ডিগ্রি কোণ এইভাবে হেলে থাকবে। তোমরা যারা দেখতে পাচ্ছ না এইভাবে, এখন আশা করি পারতেছো যে কি হবে। এবার 44 ডিগ্রি কোণে, এই যে ধর 44 ডিগ্রি কোণ এটা, তাহলে এত ডিগ্রি করে নর্থ পোলটা হেলে আসছে, 1 নাম্বার। তাহলে দণ্ডচুম্বকটা উত্তর মেরুর অনুভূমিকের সাথে নিচে দিয়ে ঝুলে থাকে, স্থির থাকবে ওই জায়গায় এত ডিগ্রি কোণে। ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের উলম্ব আর অনুভূমিক উপাংশ অনুপাত tan 44 এর সমান। উলম্ব অনুভূমিক, তাহলে কি বি তোমার সাইন ডেল, বি কস ডেল। আমরা কি লিখতে পারি তাহলে? tan ডেল লিখতে পারি না? তাহলে এটা কি হবে? tan 44 হবে, 44 ডিগ্রি। দণ্ডচুম্বকটা চৌম্বক অক্ষ অনুভূমিক তলের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? এই যে চৌম্বক অক্ষ মানে এই যে কলমের যে অক্ষটা, এটা কি করবে? অনুভূমিক তলের সাথে 44 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে নিচের দিকে, তাই না? এটা তো আমাদের সঠিক উত্তর হবে এখানে 1 2 3, তিনটাই সঠিক। চৌম্বক ক্ষেত্র বি এবং চৌম্বক তীব্রতা অনুপাতকে কি বলে? তাহলে বি বাই এইচ, এইটাই আমাদের মিউ, তাই না? এটা হলো চৌম্বক প্রবেশতা, চৌম্বক প্রবেশতা। তখন আমি এটাই বলছিলাম চৌম্বক তীব্রতা, এটা একক আমরা কিভাবে বের করব? দেখো আমরা কিন্তু ক্লাসে একদম প্রথমে বের করছিলাম বি এর একক টেসলা আর মিউ এর একক কি? মানে আমরা এটা লিখতে পারি না, এইচ সমান কি? এইচ সমান হচ্ছে বি বাই মিউ। বি এর একক টেসলা আর এটা হলো টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, তাই না? এটা আমার বের হয়েছিল। সো এটা আসে কি? টেসলা টেসলা কাটো, অ্যাম্পিয়ার উপরে যাবে, মিটার নিচে, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার। সো আমাদের চৌম্বক তীব্রতার একক কিন্তু অ্যাম্পিয়ার পার মিটার, আমি বলছিলাম তখন। এখন হচ্ছে আমরা একটা প্রমাণ সহ দেখলাম, চৌম্বক তীব্রতার একক অ্যাম্পিয়ার পার মিটার। 2 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটা আধান 10⁴ বেগে চলতে থাকলে ক্রিয়াশীল বল কত? তাহলে কিউ ভিভি, কিউ এর জন্য কত? আধান, আধানের কথা তো বলা নেই, এটা কোন আধান? দাঁড়াও, তাহলে এটা একটু দেখতে হবে যে আধানটার ভ্যালু কত দেওয়া। আচ্ছা, এটা আসলে আধান না, বলা ছিল হচ্ছে আলফা কণা, ঠিক আছে? আধান না, এটা হবে আলফা কণা। আলফা কণা, তো ভাই আলফা কণার জন্য আমার চার্জ কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? 2+, Ac2+। সো এইটার জন্য আমাদের চার্জ কত হবে? কিউ সমান 3.2 10⁻⁹, তাই না? দুইটা ইলেকট্রনের চার্জের সমান, কিন্তু প্লাস চার্জ, 1 নাম্বার কথা। তাহলে আমার এফ এর ভ্যালু কি? কিউ ভিবি সাইন থিটা, তাহলে 3.2 10⁻⁹। ভি এর ভ্যালু কত? কিউ ভিবি সাইন 30 ডিগ্রি এখানে। তারপর হচ্ছে ভি এর জন্য 10⁴, বি এর ভ্যালু কত? 2 সাইন 30। বের করো কত আসে। এটা আসে 3.2 10⁻⁵। ভাই না করে কি হয় বলেন? সাইন 30 হাফ আর 2, হাফ আর 2 মিলে তো ক্যান্সেল, ওখানেই শেষ, তাই না? তারপর 10⁴ আর 10⁻⁹, তাহলে কি হবে? 3.2 10⁻⁵, এটাই आंसर হবে। ওকে, তারপর বিষুবীয় অঞ্চলে বিনতি কোণের মান কত? খেয়াল রাখবা চুম্বক মানে বিষুবীয় অঞ্চলে মান হচ্ছে 0, অর্থাৎ এটা উপরেও উত্তর মেরু দক্ষিণ মেরু একদম স্থির থাকতেছে, না উপরে যাবে, দেখতে পাচ্ছ কিনা? মানে এটা দেখো, এটা উপরেও যাবে না, নিচেও আসবে না, এরকম, এটা স্থির থাকবে 0। আর মেরু অঞ্চলে গেলে কি হবে? তখন 90 ডিগ্রি হবে। উত্তর মেরুতে যদি আমরা যাই, তাহলে মানে ধরো ভৌগোলিক উত্তর মেরু না, চৌম্বকের উত্তর মেরু। আচ্ছা, সো এটা কথা চিন্তা করো, তখন যখন মেরুতে যাব তখন কি হবে? এটা একদম 90 ডিগ্রি। এখানে একটু ব্যাপার আছে, মানে তোমার আসলে বলে যে ভৌগোলিক উত্তর মেরুতে গেলে হবে কিনা। ভৌগোলিক উত্তর মেরু আর পৃথিবীতে দক্ষিণ মেরু ভূচুম্বকের, এটা কিন্তু একই জায়গায় না, একটু দূরে আছে না, এই জন্য জিনিসটা একটু প্রবলেম। বাট বইতে আসলে বলে নিচ্ছে যে এগুলা কাছাকাছি,
মানে যদিও অনেক বেশি দূরত্ব, কিন্তু এইভাবে বলে যে তুমি মেরুতে গেলে কি হবে, উত্তর মেরুতে গেলে উত্তর মানে ভূচুম্বকের যে উত্তর মেরুটা আছে, ভূচুম্বক উত্তর মেরু না, মানে দেখো এটা হচ্ছে পৃথিবী, আমি ছবি এঁকেই বোঝাই। ধরো পৃথিবীর এই যে নর্থ পোলে তুমি গেলা, ঠিক আছে, 90° অক্ষাংশ, তাহলে এখানে তোমার মানে বইয়ের ভাষায় সেটা হচ্ছে এই যে উত্তর মেরুটা আছে আমাদের দণ্ডচুম্বকের উত্তর মেরু, সেইটা তখন 90° কোণে থাকবে, এই যে এইভাবে থাকবে। আবার যদি তুমি দক্ষিণ ইয়াতে যাও এসে, তখন কি হবে, এই যে দক্ষিণ মেরুটা আছে এইটা তখন 90° কোণে নিচের দিকে থাকবে। সো আসলে একদম অ্যাকচুয়ালি এই জায়গাতেই যে হবে এমন না, আমরা জানি এখানে কি থাকে, এটা একটু অ্যাঙ্গেল করে থাকে, তাই না, এটা এইদিকে এটা এইদিকে থাকে, 18° কোণে অ্যাঙ্গেল করে থাকে। সো তুমি ওইখান থেকে একটু এই জায়গায় গেলে আসলে তখন অ্যাকচুয়ালি পাবা একদম 90° করতে, যেখানে অ্যাকচুয়ালি এখানে ভূচুম্বকের দক্ষিণ মেরুটা আছে। পৃথিবী উত্তর মেরুর কাছে কি ভূচুম্বকের দক্ষিণ মেরু না, ওই জায়গাতে গেলে তুমি অ্যাকচুয়ালি 90°টা পাবো। মানে আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য বলি, তো বইতে দেখবা বলা আছে 90° অক্ষাংশ, তারপর কোথাও বলা আছে ভূচুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু, এইসব মানে ভূচুম্বকের মেরুগুলাতেই তোমার মেইনলি হয় কি 90° হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখি। আর বিষুবীয় অঞ্চলে কি হবে, এটা হলো 0°, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপর নিচে কোনটা চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হবে, সামান্য বিকর্ষিত হওয়া কি, ডায়াচুম্বক পদার্থ। কোনটা ডায়াচুম্বক, আগেই বলছিলাম, খেয়াল রাখবা বিসমাথ। তারপর কোবাল্ট আর নিকেল কি ধরনের পদার্থ, কোবাল্ট আর নিকেল হচ্ছে আমাদের ফেরত চুম্বক পদার্থ, তাই না। আর পিতলটা তো আমরা আসলে প্যারার মধ্যে পড়ি না, তবে এটা প্যারার মধ্যেই পড়ে, প্যারা চুম্বকের মধ্যেই পড়ে। কুণ্ডলী পাক সংখ্যা কত, আমাদের কি কি দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, টেসলাও দেওয়া আছে, 2.51 10⁻³ টেসলা, এটা সমান কি হবে মিউ নট, তার মানে 4 পাই 10⁻⁷ মিউ নট এনআই, তাই না, এন এর ভ্যালুটা আমরা বের করব, আই এর ভ্যালু দেওয়া আছে 2 / 2r, তাহলে 2 × r এর ভ্যালু 0.2 মিটার, 20 সেন্টিমিটার বলা। তাহলে এখানে আমরা শিফট ক্যালক দিয়ে বের করি, ক্যালকুলেটর দিয়ে। এটা আসে 399.4 বা প্রায় 400। ওকে, তারপর দেখো সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক আউস পৃষ্ঠে কোন দিকে, এটা আমরা কিভাবে বের করি ভাইয়া, এইটা যদি আমাদের বৃত্তাকার হয়, ঠিক আছে, এই বৃত্তের মধ্যে আমার চলতেছে ধরো কারেন্ট কোন দিকে, এই দিকে, এখানে যেমন চলতেছে এই দিকে, আমরা কি করব, আমাদের যে হাতটা আছে দেখো, হাতের আঙ্গুলগুলোকে এই দিকে ভাঁজ করব, তার মানে আমার হাতের আঙ্গুলগুলোকে দেখো এই দিকে ভাঁজ করব কারেন্টের দিকে, তাহলে আমার বুড়ো আঙ্গুল কি ভিতরের দিকে ইন্ডিকেট করতেছে না, বুড়ো আঙ্গুলটা ভিতর দিকে ইন্ডিকেট করে, তাহলে এটা কি আমরা প্রকাশ করি ক্রস দিয়ে প্রকাশ করি। সো তলের লম্ব বরাবর নিচের দিকে হবে। ক্রস আর ডট জিনিসটা বুঝো, ধরো আমার এই কলমটা ক্যামেরা দিক থেকে এসে ভিতরে ঢুকে যাচ্ছে, এই যে ভিতরে ঢুকে গেল, এটাকে আমরা কি চিন্তা করব, যে একটা তীর আমি ছুড়ে দিলাম, তীরটা আমার দিক থেকে চলে যাচ্ছে, তাহলে আমি তীরটার কি অংশ দেখবো, ধরো আমি যদি এটাকে ভিতরের দিকে দেখি, আমি কি দেখবো, এটার পিছনের মাথাটাকে দেখবো। একটা তীরের পিছনের মাথাকে কি দেখায়, ক্রসের মতো দেখায় না, ক্রস, ক্রস মানে হলো লম্ব বরাবর ভেতরের দিকে, লম্ব ভাবে বা লম্ব বরাবর ভেতরের দিকে। আচ্ছা, আবার যদি এমন হয় যে এই তীরটা বাইরের দিকে আসতেছে, তখন তুমি এটা কি দেখবা, একটা বিন্দুর মধ্যে দেখবে না একটা তীক্ষ্ণ মাথা থাকে, তাহলে এটা হচ্ছে তোমার ডট, বুঝছো, ডট বা বিন্দু মানে লম্ব হবে বাইরের দিকে। অন্য চ্যাপ্টার আসলে লাগে না, কিন্তু এই চৌম্বক চ্যাপ্টারের বেলায় এগুলো আমাদের একটু জানতে হয়। ওকে, এরপর দেখো এবি তার, এইটার কোন আকৃতির জন্য সি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মানটা সর্বোচ্চ হবে। সোজা কথা, আমরা যেখানে চৌম্বক ক্ষেত্রটাকে সবচেয়ে বেশি ঘনীভূত করতে পারবো বলের রেখাগুলোকে, সেটাতে, এখন এটা ছেলে একদম লম্বা, তো লম্বা হলে কি এটা কি সবগুলো বলের রেখা এখানে ঘনীভূত হবে, হচ্ছে না তো। আবার যদি একটু বাঁকা করো, যে এইরকম বাঁকা, এরকম বাঁকা, তখন ঘনীভূত হবে, হ্যাঁ, তখন ডিপেন্ড করবে কিসের উপর বলো তো, এটা দৈর্ঘ্যটা কিরকম। সো এটা যদি এতটুক বা এতটুক অথবা এরকম ঢেউ খেলানোর থেকে একদম এরকম অর্ধবৃত্তাকার হয়, বা যদি পূর্ণ বৃত্তাকার হয়, তখন আমাদের কি হবে, তখন আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা সব থেকে বেশি হবে, বুঝছো। একদম পূর্ণ বৃত্তাকার হলে সব থেকে বেশি, অর্ধবৃত্তাকার হলে কি তার থেকে একটু কম, এগুলো তো চাপের মতো কাজ করতেছে, সেগুলোর মানটা আরো কম হবে। তোমরা হয়তো জিনিসটা জানো, ফর্মুলাটা, যে ধরলাম আমি তারটা এরকম বাঁকানো অর্ধবৃত্তাকার,
আমি এটা খেয়াল রাখবো, পূর্ণ বৃত্তাকার হলে কি হয়, মিউ নট I/2R হয়। আর এটা যেহেতু অর্ধবৃত্তাকার তাহলে কি হবে, হাফ হবে, এরকম। বুঝছো? পরিধির মানে পুরো পরিধির কতটুকু অংশ এটা হইতেছে চাপটার দৈর্ঘ্য সেটা। এটা যেহেতু অর্ধবৃত্তাকার জ্যা মানে সরি অর্ধবৃত্তাকার চাপ, এই জন্য হাফ হবে। যদি এরকম 4/1 হইতো তাহলে কি হইতো, এখানে 1/4 হইতো, মিউ নট I/2R ইন্টু 1/4 এরকম হইতো। সো এখানে আমাদের সঠিক উত্তর হবে এই জন্য সি, অর্ধবৃত্তাকার। তারপর দেখো ও বিন্দুতে চৌম্বক প্রাবল্য আমাদের বের করতে হবে। তাহলে আমাদের চৌম্বক প্রাবল্য আমরা এখানে কিভাবে বের করতে পারি, প্রাবল্য বের করতে বলছে না, এই চৌম্বক ক্ষেত্রের মান, এটা আসলে চৌম্বক ক্ষেত্রের মান বোঝাইছে, বুঝছো, প্রাবল্য না। বি, বি সমান আমাদের কি, বি সমান হচ্ছে আমরা জানি মিউ নট I/2R। তাহলে মিউ নটের ভ্যালু মিউ নটই রাখলাম, I এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার বলা, 2R মানে কি 2 × 2, আর এর ভ্যালু 2 মিটার বলা, সেটা কি হবে মিউ নট বাই 2। ওকে, এটাই হচ্ছে আমাদের চৌম্বক প্রাবল্য বা বি, এটাই চৌম্বক ক্ষেত্র। আবার কি বলা যায় এটাকে, চৌম্বক ফ্লাক্স ঘনত্বও বলে, বি। তারপর দেখো কুণ্ডলী ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় চৌম্বক প্রাবল্য কি হবে আগের তুলনায়, ব্যাসার্ধ যদি অর্ধেক হয়, এখানে যদি 1 বসাও তখন কি হইতো, মিউ নট হইতো না শুধু, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হলে কি হতো, প্রাবল্য দ্বিগুণ হবে না, আগে ছিল মিউ নট, এখন কি হইতো মিউ নট ইন্টু 2, 2 × 1 মানে মিউ নট হইতো, তাহলে সোজা কথা দ্বিগুণ হইতো, এখন কি হবে, এটা দ্বিগুণ হবে। আচ্ছা, তারপর কোন স্থানে বি এর ভ্যালু দেওয়া আছে 36 মাইক্রো টেসলা, এইচ এর ভ্যালু 18 টেসলা, তাহলে এইচ মানে কি ভাইয়া, বি কস ডেল, সরি, এখন এখানে দেখো এটা হচ্ছে 18, এটা 36, কস ডেল, আমরা যেটা বলতে পারি কি, তখন কস ডেল সমান হচ্ছে আমার হাফ বা কস 60, তার মানে আমার ডেল সমান কি, ডেল সমান হচ্ছে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। এরপর দেখো এই যে উদ্দীপক ওসি রেখাটা কি নির্দেশ করতেছে, এখানে ওসি আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে আমি একটু বুঝাই বলি এখানে কি হয়। আচ্ছা, আমি ছবিটা ভালোভাবে আঁকতেছি, দেখো এই জিনিসটা আসলে কি, হিস্টেরিসিস জিনিসটাই বাকি, এটা আমাদের একটু বুঝতে হবে। বাঁকা হয়ে গেল নাকি রে, হ্যাঁ ঠিক আছে, তারপর এইটা, আচ্ছা একটু আঁকা বাঁকা হইতে পারে, সমস্যা নেই, এই ইয়াটাই একটু বাঁকা হয়ে থাকে সবসময় কেন জানি। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে খেয়াল রাখবো, এখানে আমরা এই বরাবর এক্স অক্ষ বরাবর দিই হচ্ছে চৌম্বক তীব্রতা, ঠিক আছে, আর এই y অক্ষ বরাবর মাপি চুম্বকায়ন মাত্রা। চৌম্বক তীব্রতা তো বুঝো, বাইরে থেকে আমি একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতেছি, এখন ওইটার জন্য ওই লোহা বা যে পদার্থের উপর প্রয়োগ করতেছি সেখানে কি পরিমাণ চৌম্বকায়ন হচ্ছে, মানে ওটাকে আমি কি ধরনের চৌম্বকে পরিণত করতে পারতেছি সেটা। তো আমরা যদি দেখি প্রথমে কি হয়, প্রথমে এটা ভ্যালুটা ধীরে ধীরে বাড়তে, অর্থাৎ এইচ এর মান আমি যখন বাড়াতে থাকি, এই যে চুম্বকায়নটা বাড়তেছে দেখছো, একটা পর্যায়ে গিয়ে কি হবে, এই যে একটা ভ্যালুর জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, চুম্বকায়নের সর্বোচ্চ মান পাওয়া যায়, ঠিক আছে। এখন তোমার মনে হলো ভাই আমি এই পর্যায়ে নিয়ে গেলাম, ঠিক আছে, এখন আমি যদি এইচ কে বাড়াই আর কিন্তু আই বাড়বে না, তুমি এইচ কে আর যতই বাড়ো না কেন আই আর বাড়বে না, কারণ তুমি এটাকে ম্যাক্সিমাম চুম্বকে পরিণত করেই ফেলছো, আর উপায় নাই। এখন আমি কি করতে পারি, আমি ভাবলাম যে ভাইয়া তাহলে আমি এখন কমাই, এইচ এর মান এখানে যাওয়ার ফলে আমরা দেখলাম হাইয়েস্ট পাইলাম, এখন আমি একটু উল্টা দিকে আসি, এখন আমি কি করতেছি, কমাতে চাচ্ছি, ঠিক আছে। এখন যখন ধর আমি কমাবো, আমার মনে হইতেছে যে ভাই আমি যদি কমাই, এই যখন জিরো করবো তখন কি আই জিরো হবে, এই জিরো করা মানে কি, বাইরে থেকে আমি যে চৌম্বক ক্ষেত্রটা দিয়েছিলাম ওইটা যদি আমি সরাই নেই, ধর আমি চৌম্বক ক্ষেত্রটাই সরাই নিলাম, তখন এখানে কি আই এর ভ্যালু জিরো হবে, মানে ওটা কি একদম সাথে সাথেই বিচুম্বকিত হয়ে যাবে, না। দেখো আমি যদি এইচ এর একটা মান জিরো করি, তবু এখানে কি হবে,
একটা বাড়তি চুম্বকায়ন থেকে যাবে। ধরলাম এইরকম, তাহলে দেখো এই পয়েন্টে এসে কিন্তু কি হচ্ছে, একটা চুম্বকায়ন থেকে যাচ্ছে। তাহলে এই পয়েন্টে এসে চুম্বকায়নটা থেকে যাচ্ছে, এটা প্রকাশ করছে কি আমাদের এখানে বি দিয়ে। ওকে, আর যেখান থেকে শুরু করলাম এটা হলো ও। তাহলে এখানে এই যে ওবি, এটা নির্দেশ করে হলো তোমার রিমেনেসেন্স। ঠিক আছে, এটা নির্দেশ করে হচ্ছে রিমেনেসেন্স। আর পদার্থের যে ধর্ম, এটাকে আমরা তখন বলবো চৌম্বক ধারণ ক্ষমতা। মানে ওই চৌম্বক পদার্থের ধর্মটাকে বলবো চৌম্বক ধারণ ক্ষমতা। মানটাকে বলবো কি ভাই, রিমেনেসেন্স। ঠিক আছে, ওবি ভ্যালুটাকে বলবো রিমেনেসেন্স, আর পদার্থের ধর্মটাকে বলবো চৌম্বক ধারণ ক্ষমতা, মানে ক্ষমতাটা চৌম্বক ধারণ ক্ষমতা। ওকে, এটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে ভাইয়া এইভাবে করলে তো হবে না, আপনি চৌম্বকক্ষেত্র সহায় নিলেন, তবু এটার মধ্যে চৌম্বকায়ন থেকে গেল, তাহলে তো একটু ঝামেলা। এখন আমাকে এটা জিরো করতেই হবে, অর্থাৎ এই পদার্থটাকে আগের অবস্থাতেই আনতে হবে। তখন আমরা কি করব, তখন হচ্ছে বিপরীত দিকে চৌম্বক ক্ষেত্র দিব। তাহলে ধরো বিপরীত দিকে আমি এই পজিশনে দিলাম, যখন এইচ এর ভ্যালুটা এটা হবে, তখন আমি ধরলাম, দাও একটু সুন্দর করে আঁকি এটা। ঠিক আছে, এইরকম। তাহলে দেখলাম এই যে যখন এইচ এর ভ্যালুটা তোমার এই পজিশনে আসতেছে, যেটাকে আমরা প্রকাশ করতেছি বইয়ের ওসি দিয়ে, প্রশ্নের জন্য ওসি, সি বিন্দুতে যখন আসলো এইচ এর ভ্যালু, তখন আমরা দেখলাম কি আই এর ভ্যালু কিন্তু এখন জিরো হয়ে গেছে। মানে পদার্থটা আবার যে জায়গা থেকে শুরু করছি, ওর মধ্যে কোনো চুম্বকায়ন ছিল না, এখন আবার এই পজিশনে আসলো। কিন্তু এইচ এর ভ্যালু কি করা লাগছে দেখো, আগে ছিল ডান দিকে, এখন কি বিপরীত দিকে দেওয়া লাগছে না, ওসি। তার মানে এই যে ওসি, এটা নির্দেশ করে হচ্ছে নিগ্রহ বল। ওসি এর ভ্যালুটাকে বলা হচ্ছে নিগ্রহ বল, ইসাকসাই বইতে বলা আছে এটা। এবং পদার্থের ধর্মটাকে বলা হয় নিগ্রহ সহনশীলতা। সহনশীলতা, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, যেটা হবে নিগ্রহ সহনশীলতা, কারণ ওখানে নিগ্রহ বল বলা নাই, নিগ্রহ সহনশীলতা আছে। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি যদি আবার ওতে আসতে চান, তখন আমি কি করব? ওতে আসতে চাইলে আমি ভাবতেছি যে দেখি এখন আমি আবার যদি ও পজিশনে যাইতে চাই, আমি এখন কি করব, এই দিকটা এই দিকে প্রয়োগ করলাম, কিন্তু তখন দেখা যাবে আমি আবার ও পয়েন্টে আসতে পারতেছি না, তখন আমি পৌঁছাবো এই পয়েন্টে। বুঝছো, এই পয়েন্টে পৌঁছাবো, এই সে ভ্যালু যখন বাড়াবো তখন আবার এই পজিশনে আসবে যেখান থেকে শুরু হয়েছিল। এটাই হচ্ছে পুরো লুপটা, সাদা যে লুপটা, এটা হচ্ছে হিস্টেরেসিস লুপ। তাহলে এই লুপে কি হলো, প্রথম থেকে বলি, ও থেকে আমি যখন এইচ বাড়াবো, আই এর একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবো। এখন আমি যদি আই এর ভ্যালু জিরো করতে চাই, আমি কি করলাম, এইচ এর ভ্যালু কমাতে থাকলাম, কিন্তু কমায় লাভ হলো না, কারণ বি বিন্দুতে এসেও তোমার কি হবে, বি বিন্দুতে আসলেও আমার এইচ এর ভ্যালু জিরো, কিন্তু আই এর চুম্বকায়ন থেকে যাচ্ছে। এই কারণে কি করলাম, বিপরীত দিকে ওসি বরাবর কি করলাম, আমি যখন ওসি বরাবর চৌম্বক প্রাবল্য প্রয়োগ করি বিপরীত দিকে, বা চৌম্বক প্রাবল্য প্রয়োগ করতেছি, তখন কি হবে, আমার চুম্বকায়ন মাত্রাটা জিরো হবে সি পয়েন্টে এসে, তাই না? সি পয়েন্টে এসে জিরো হবে। এরপর আমি যদি বিপরীত দিকে আরো বাড়াতে থাকলে এই পয়েন্টে দেখলাম, এটা ডি পয়েন্ট, এই ডি পয়েন্টে গিয়ে কি হয়, বিপরীত দিকে সর্বোচ্চ চুম্বকায়ন হইলো। এখন এই বিপরীত দিকে সর্বোচ্চ থেকে যে আবার জিরো পজিশনে আসতে চাই, আমি কি করলাম, বাড়ালাম, কিন্তু বাড়াতে গিয়ে যে দেখলাম কি এটা আর ও পজিশনে আসতেছে না, আবার কি হবে, এটাকে ক্রস করে চলে গেল, এই পয়েন্টে চলে আসলো। বুঝছো, তারপর যে আরো বাড়াই, তাহলে আবার সর্বোচ্চ মানে, এরকম আমি যতবার করতে থাকবো এই লুপটা বাড়তে থাকবে। মানে এর পরের বার যদি করি, আবার এখান থেকে এইভাবে আসবে, এইভাবে চলতে থাকবে, এইভাবে মানে লুপটা বাড়তেই থাকবে। যতবার এই রিপিট করব, ততবার শক্তির অপচয় তত বেশি হবে। সো এই যে পুরো সাদা লুপটা, এটা নির্দেশ করে হিস্টেরেসিস, শক্তির অপচয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রশ্নের উত্তর হচ্ছে এটা কি ভাইয়া, নিগ্রহ সহনশীলতা। নিগ্রহ সহনশীলতা পুরো লুপ বলে হয়তো হিস্টেরেসিস, আর যদি বলতো ওবি কি নির্দেশ করে, এই যে ওবি বললে তখন হয়তো তোমার রিটেনটিভিটি। তারপর দেখো চিত্রে প্রদর্শিত ফাই দ্বারা কি বোঝায়। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ফাই, এটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, এখানেও কিন্তু এনএস আছে, দেখতে পাচ্ছ কি না, দেখো এটাও এন, এটাও এস। আবার চুম্বকের জন্য
চুম্বকের জন্য এটা n, এটা s, তার মানে কি দুইটাই ns এর মধ্যে। এটা কোনটা হয়, কোন অ্যাঙ্গেলটা হয়? ওই যে বলছিলাম না, আমার যে চুম্বকের হয় এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু, এটা হলো। আর আমি যদি থাকি নিজে উত্তর দক্ষিণ বরাবর, তখন এটা পূর্ব দিকে সরে গেল না পশ্চিমে সরলো? আমরা কিসের সাপেক্ষে মেজার করতাম? ns বরাবর একটা লাইন পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু দিয়ে, আর এটা হচ্ছে চুম্বকের উত্তর দক্ষিণ মেরু দিয়ে, তাই না? এখানে এটা দেখো, একটা পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু লাল দিয়ে, যেটা আমরা বুঝাইছি যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর লাইনটা, এই যে লাইনটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর এটা। তাহলে আবার চুম্বক বরাবর যে লাইনটা, যেটা আমরা ধরো এখানে পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি, পিঙ্ক নিলাম, দেখছো? তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা কি হবে? এটাই হচ্ছে আমার বিচ্যুতি কোণ। সো এটা দেখে অনেকে দেখায় দিবে ভাইয়া বিনতি কোণ। না, বিনতি কোণ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে বলাই যাচ্ছে যে দুইটা, এটা উত্তর মেরু বরাবর লাইন, আর এটা হচ্ছে চুম্বক মেরু বরাবর লাইন, সেই জন্য এটা হবে বিচ্যুতি। এরপর দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ধর্ম কি? এটা একটা অনুস্পর্শ তরঙ্গ। তারপর তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত, এবং চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র কি হয়? পরস্পর লম্ব হয়। এটা আমরা ভূতল বিজ্ঞানের মধ্যে পড়ছি যে কিভাবে চলে। তারপর দেখো, পানি কি ধরনের পদার্থ? পানি একটা ডায়াচুম্বক পদার্থ, আমরা জানি। এরপর একটা তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য 50 মিলিমিটার, এর ভিতর দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ প্রবাহিত হচ্ছে। তাহলে 4 টেসলা মানে সুষম চৌম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে যদি রাখি, প্রযুক্ত বলের মান কত হবে? তাহলে F সমান ILB sin 30। I কত হয়? 3 অ্যাম্পিয়ার। L এর ভ্যালু কত? 50 মিলিমিটার। তারপর কত টেসলা? 0.4 টেসলা sin 30। আমরা ভ্যালুগুলো বসাই, কি আসে দেখি। হ্যাঁ, এটা আসে 0.03 নিউটন। এই যে 0.03 নিউটন। তারপর দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দুতে প্রোটনের উপর প্রযুক্ত বলের মান এত হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? এটা আসলে এই চ্যাপ্টার না, অন্য দিকে হইলেও হয়। কারণ তুমি দেখো, প্রযুক্ত বল দেওয়া আছে ভাইয়া, আমরা কি জানি? F সমান আমাদের EQ। তাহলে এখান থেকে আমাদের কিউ এর ভ্যালু তো জানি, যেহেতু বলছে প্রোটন, তাহলে E এর ভ্যালুটা কি হবে? প্রাবল্যের দিক F/Q। এখন এটা কি 4.8 10 টু দি পাওয়ার -19, আর এটা চার্জের মান হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -9, কি আসে 3। যেহেতু প্রোটন পজিটিভ চার্জ, তাহলে কি প্রাবল্যের দিক আর বলের দিক একই না? আমরা কি জানি? F ভেক্টর সমান Q ইনটু E ভেক্টর। সরি, Q এর উপর ভেক্টর সাইন কেন দিলাম? এটা হবে Q ইনটু E ভেক্টর। তার মানে যেহেতু Q পজিটিভ, F এর দিক আর Q এর দিক একই। অ্যান্সার কি হবে? 3 নিউটন পার কুলম্ব বলের দিকে। 3 নিউটন পার কুলম্ব বলের দিকে হবে। পরস্পর 1 মিটার দূরে অবস্থিত 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহী তারের প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে, আমরা জানি এই তার দুইটার মধ্যে, দুইটা যদি তার থাকে, এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে একটা কারেন্ট যাচ্ছে, এটা কি I1 কারেন্ট, I2 কারেন্ট। এদের মধ্যে ডিসটেন্স, সেটা যদি d হয়, আর এর দৈর্ঘ্য মানে যে দৈর্ঘ্য বরাবর কানেক্টেড আছে, মানে পাশাপাশি আছে, সেটা যদি হয় L, তাহলে আমাদের বলের মানটা কি হয়? বলের মান হলো মিউ নট I1 I2 ইন্টু L ডিভাইডেড বাই 2πd। ওকে, তাহলে তুমি এখন ভ্যালুগুলো বসাও। এখানে আমরা কি করি? L এর ভ্যালুটা বাদ দাও, একক দৈর্ঘ্য বলছে, তাহলে প্রতি একক দৈর্ঘ্য মানে কি? F/L আমরা বের করতেছি। তাহলে F/L কি? মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πd। সো আমরা যদি ভ্যালুগুলো বসাই, দেখো কি হয়। মিউ নটের জন্য সেটা হলো 4π 10 টু দি পাওয়ার -7, তাই না? তারপর I1 I2 দুইটা ভ্যালুই কি ভাইয়া? 1 1 করে 2πd, 2π ইনটু 1। তাহলে এই যে 4π কে যে 2π দিয়ে ভাগ দাও, কি আসে? 2 আসে, আর 10 টু দি পাওয়ার -7 থাকলো। সো এটা কি 2 ইনটু 10 টু দি পাওয়ার -7। আর যারা 9 10 এর বই ভালো করে পড়ছে, তারা এই ম্যাথ না করেই বলে দিতে পারবে যে ভাই আমি তো 9 10 পড়ে আসছি, অ্যাম্পিয়ারের সংজ্ঞাই হচ্ছে এটা, যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ থাকলে দুইটা পরস্পর সমান্তরাল তার প্রতি একক দৈর্ঘ্যে নিজেদেরকে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 বলে আকর্ষণ করে, সেটাই 1 অ্যাম্পিয়ার। তো এখানে কারেন্ট প্রবাহিত হয়েছে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে কি হবে?
2 × 10⁻⁷ এত নিউটন বলে আকর্ষণ করবে। আচ্ছা, এরপর দেখো নিচে কোনটা লোহার কুড়ি তাপমাত্রা। আমরা জানি লোহার কুড়ি তাপমাত্রা কত, এটা হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। এটা কার জন্য? লোহার জন্য। কোবাল্টের জন্য হচ্ছে ভাই 1100, আর নিকেলের জন্য হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস। এটা লিখে রাখো একসাথে। তাহলে কোবাল্টের জন্য 1100, নিকেলের জন্য হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস। কুড়ি তাপমাত্রা কিন্তু শুধুমাত্র কার থাকে? ফেরোচৌম্বক পদার্থে। কুড়ি তাপমাত্রার ফেরোচৌম্বক পদার্থে থাকে। এর উপরে যদি যাও, মানে কুড়ি তাপমাত্রার উপরে গেলে ফেরোচৌম্বক পদার্থটা প্যারাচৌম্বকে পরিণত হয়। ফেরোচৌম্বক প্যারাচৌম্বকে পরিণত হয়। সেই লাইনগুলো জানলেই হবে এখানে আমাদের ইনফো। চৌম্বক ক্ষেত্র বি এর একক কি? একদম প্রথমেই করেছিলাম, তাই না? টেসলা ছিল, তারপর নিউটন পার মিটার অ্যাম্পিয়ার ছিল, ওকে, আর এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তার মানে তিনটেই হবে। তারপরে প্রশ্ন দেখো, নিচে কোনটা একক কুণ্ডলীর চৌম্বক ভ্রামক নির্দেশ করে? আমরা জানি একটা কুণ্ডলী যদি থাকে এটা, সো কুণ্ডলী যদি ক্ষেত্রফল হয় ভাই এ, আর এটার মধ্যে কারেন্ট যদি হয় যায় আই, কুণ্ডলী যে চৌম্বক ভ্রামক সেটা কি হবে? এন আই এ, এ ভেক্টর। এন হলো পাক সংখ্যা, ঠিক আছে, এন আই এ। তাহলে এন যদি হয় ক্যাপিটাল এন ধরলাম, আই এ কে আমরা কি নির্দেশ করি? ধরলাম এটা চৌম্বকটা তোমার গোল না, গোলটা হয় চার কোণা, তখন কি হবে? একটা দৈর্ঘ্য এল আর একটা প্রস্থ বি, দৈর্ঘ্য এল প্রস্থ বি। তাহলে আমাদের তখন এরিয়া কি? এল ইন্টু বি না? তখন কি হবে? আমরা এইভাবে লিখে দেবো যে আমাদের চৌম্বক ভ্রামক হচ্ছে এন আই এল বি। এখন বলতো এটা একক কি হবে? এন এর কোনো একক নাই তো, আই এর জন্য কি? অ্যাম্পিয়ার, ঠিক আছে, আর এল বি মিলে কি হয়? মিটার স্কয়ার। তাহলে চৌম্বক ভ্রামকের একক কিন্তু অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, এটা ভুল করা যাবে না। এন আই এল বি। ডায়াচৌম্বক পদার্থের ক্ষেত্রে নিচে কোন সূত্রটা প্রযোজ্য? একদম আমি যেভাবে পড়াচ্ছি এভাবে খেয়াল রাখবা। দেখো আমরা এখানে খেয়াল রাখবো যে মিউ আর এটা সমান হলো 1 প্লাস কাপ্পা, যেটা দেয় এখানে, এই যে আমাদের কে দেওয়া বা কাপ্পা, বুঝছো? 1 প্লাস কে বা কাপ্পা, এটাকে চৌম্বক গ্রহিতা বলে। ওকে, এখন আমাদের ডায়াচুম্বকে ডায়াচুম্বক পদার্থের বেলায় কি হয়? আমরা জানি ডায়াচুম্বক পদার্থের বেলায় আমি বাইরে থেকে যে চৌম্বক ক্ষেত্রটা দিব তার বিপরীত দিকে চলে যাচ্ছে। তাহলে গ্রহিতা কি করতেছে? গ্রহণ না, গ্রহণ তো করতে যাচ্ছে না, বর্জন করতে যাচ্ছে। তাহলে কে এর ভ্যালু কি হবে? মাইনাস হবে। কে এর ভ্যালু যদি মাইনাস হয় তার মানে এটা ভ্যালুটা কি হয় বলো তো ডায়াচুম্বকের জন্য? তাহলে ডায়াচুম্বকের জন্য আমার কি কে আর, দাঁড়াও আমি উপরে লিখি তাহলে চার্টের মতো করে হয়ে যাবে। ডায়াচুম্বকের জন্য কে বের করলাম আর মিউ আর। এখন দেখো ডায়াচুম্বকের যেহেতু গ্রহণ করতেই চাচ্ছে না, তাহলে গ্রহিতা কি হবে? নেগেটিভ। সো আমার এই যে কাপ্পা লেস দ্যান 0, তাহলে এটা যদি লেস দ্যান 0 হয়, ধর এটা মাইনাস 0.5, এটা যদি 1 হয় তখন কি হইতো? ভ্যালুটা 1 এর থেকে কম হবে না? 1.5 মিউ আর এর ভ্যালু। এই কারণে আমাদের কিন্তু বলা আছে যে তখন কি হবে? মিউ আর এর ভ্যালুটা ডায়াচুম্বকের বেলায় মিউ আর লেস দ্যান 1। এটা আমরা সবাই বুঝছি। এখন আসি হচ্ছে কার বেলায়? প্যারাচুম্বক। প্যারাচুম্বকের বেলায় দেখো আমাদের কি হবে? কে বা কাপ্পা গ্রেটার দ্যান 0 হবে। তাহলে মিউ আরও কি হবে? 1 এর থেকে সামান্য বড় হবে। কারণ ধরো এটা যদি তোমার 1 এর সাথে আবার 0.5 যোগ করো বা 0.3 যোগ করো, কি আসে? 1.3 আসে এরকম। তাহলে এটা ভ্যালুটাও কি হবে? 1 এর থেকে সামান্য বড় হবে মিউ আর এর ভ্যালু। আবার একদম লাস্টে আসি কি? ফেরোচুম্বক। ফেরোচুম্বকের বেলায় দেখো আমাদের কি হয়? এই যে কাপ্পা বা গ্রহিতার মানটা গ্রেটার দ্যান 0, মানে 0 থেকে অনেক বেশি, 100 1000 এরকম হয়ে যায়। সো তখন আমার মিউ আর এর ভ্যালুটাও কি হবে? মিউ আরও গ্রেটার দ্যান 1 হবে, এটাও অনেক বেশি হবে। সো এটা আশা করি আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে আমাদের সবকিছু বোঝা শেষ এখানে। তাহলে আমাদের উত্তর কি হবে বলো? এখানে উত্তর হবে ডায়াচুম্বক পদার্থের জন্য মিউ লেস দ্যান 1 এবং কে লেস দ্যান 0, এটা। এরপরের প্রশ্ন আমরা দেখি। একটা লেখচিত্র দেওয়া আছে, তাই না? বলছে এটা কোন ধরনের চৌম্বক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো লেখচিত্রটা কোন ধরনের পদার্থের বেলায় প্রযোজ্য। এখানে আমাদের এক্স অক্ষে কি আছে?
এক্স অক্ষে আছে হচ্ছে চুম্বক ক্ষেত্র, চুম্বকায়ন ক্ষেত্র H, আর ওয়াই অক্ষে আছে চুম্বকায়ন মাত্রা। এখন এখানে দেখো এই যে H আর I, আমরা জানি কি বলতো, চুম্বকায়ন মাত্রা আর মানে এদের মধ্যে যে অনুপাতটা I/H, এই ভ্যালুটাকে আমরা জানি। চুম্বকায়ন মাত্রা আর চুম্বকায়ন ক্ষেত্র I/H, এই ভ্যালুটা আসলে কি, এটাকে আমরা বলি হচ্ছে, এখানে আমরা পড়ছিলাম না চুম্বকগ্রাহিতা বা ওই যে কাপ্পা, কাপ্পাও বলে, আবার এটাকে কোথাও হচ্ছে তোমার কাই দিয়ে প্রকাশ করা হয়। কাই মানে হচ্ছে এই যে এই ধরনের লেটার, যেটা এটা, যাই হোক কাপ্পা বা কাই এটা হইতে পারে। সো I/H এটা আমরা জানি যে ধরো প্যারাচুম্বকের জন্য এই মানটা কি হবে, 1 এর থেকে সামান্য বেশি, তাই না ভাইয়া? 1 এর থেকে সামান্য বেশি হয়। এখানে অ্যাঙ্গেলটা দেখো একটু সূক্ষ্ম কোণ, এবং এটা কি খুবই বেশি মানে 90 এর মতো না, এই ভ্যালুটা কিন্তু এটাও একটু কম হবে। যেমন এখানে যদি ধরো এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এটা কি হবে, tan30 ভ্যালু কত হয়, তো আমার 0.57 না এরকম কিছু একটা হয় আর কি, 1/√3 ভ্যালু, তাই না? তার মানে খুব বেশি না। সো এখানে যদি এটা এমন হইতো যে একদম খারাপ, মানে tan90 সমান বা অসীম পরিমাণ মান হইতো, তখন আমরা বলতাম কি, যে এখানে যে কাপ্পা আছে চুম্বকগ্রাহিতা সেটা ভ্যালু অনেক অনেক বেশি, সো এই জন্য হয়তো ফেরোচুম্বক নির্দেশ করে। কিন্তু এখানে যদি অ্যাঙ্গেলটা সূক্ষ্ম কোণ, তার মানে তোমার ভ্যালুটা কম, বুঝছো? আমি যেটা বলতে চাচ্ছি, এখানে ঢালের মান কত, tan থিটা, এই tan থিটা সমান কি I/H, তাই না? I/H এর ভ্যালুটা যেহেতু কম, বা ভাবতে পারি 1 এর থেকে সামান্য বেশি, যেহেতু সামান্য বেশি হচ্ছে, 1 এর থেকে বেশি বলতে পারি, বা 0 থেকে বেশি আর কি, সোজা কথা, যেহেতু 0 থেকে সামান্য বেশি, এই কারণে এটা হয় প্যারাচুম্বক। যদি এমন হইতো যে ঢালটা নেগেটিভ, তখন বলতাম ডায়াচুম্বক, আর যদি ঢালটা খুবই বেশি পজিটিভ হইতো, একদম খারাপ, তখন বলতাম ফেরোচুম্বক। ওকে, এর পরের প্রশ্নটা দেখো, চিত্রের এই tan থিটা সমান যদি এই যে x বলি, x বা কাপ্পা, তাহলে উত্তর প্রতিকূলা কি নির্দেশ করে, এই যে কাপ্পা। আচ্ছা, এটা tan থিটা এটা কি নির্দেশ করে, এটা বলতো, প্রশ্নটা ছিল এটা, যে লেখচিত্রের tan থিটা বা ঢাল এটা কি নির্দেশ করে। আমরা দেখছিলাম tan থিটা মানে হচ্ছে I/H, এটা নির্দেশ করে হলো কাপ্পা। কাপ্পাটার জন্য কেমনে লেখে, এইটা দিয়ে এই যে এইভাবে, হ্যাঁ এখন ঠিক আছে, এটা হচ্ছে কাপ্পা। তাহলে I/H, উপরে কি চুম্বকায়ন মাত্রা, নিচে হচ্ছে চৌম্বক মাত্রা, মানে চুম্বকায়ন ক্ষেত্র বলে এটাকে, আবার চৌম্বক প্রাবল্য বলতেছে। তড়িৎবাহী একটা লম্বা তারের এ দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, মানে ধর একটা লম্বা তার আছে, এটা এখান থেকে এ দূরত্বে ভ্যালুটা কত। এই দূরত্বে আমরা জানি μ0I/2πa, μ0I/2πa। এরপর দুইটা সমান্তরাল পরিবাহী তার যদি হয়, তাহলে ধরো যে যদি একই দিকে কারেন্ট প্রবাহিত হয়, তখন কি করে পরস্পরকে, এ কে আকর্ষণ করবে, এ কে আকর্ষণ করবে, তাই না? তখন আকর্ষণ করে। আর বিপরীত দিকে যদি হয়, আকর্ষণ করে কিন্তু এরকম হয়ে যাবে, বুঝছো, মানে কাছে চলে আসবে। আর যদি বিপরীত দিকে হয়, তখন কি হবে, ধরলাম বিপরীত দিকে হচ্ছে, তখন কি হয়, তখন বিকর্ষণ হয়ে যায়, বিপরীত দিকে হলে বিকর্ষণ হবে। তাহলে সঠিক উত্তর কি আমার 1 আর 2, 1 আর 2। 3 নম্বর প্রশ্ন তো পরস্পর দ্বারা প্রভাবিত হবে না, এটা তো ভুল, কারণ অবশ্যই প্রভাবিত হবে, একে অন্যের কাছে আসবে অথবা দূরে সরে যাবে। এটা মিউ এর মান কত, আমার যে মিউ এর মান 4π × 10⁻⁷, তারপর একক কি পড়ছো, মিউ এর একক দেখো এখানে ওয়েবার দিয়ে আছে, আমরা কি জানি টেসলা দিয়ে, তাই না ভাইয়া? কি ছিল সেটা, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটা টেসলাকে আমরা কি লিখি, ওয়েবার পার মিটার স্কয়ার লেখা যায়, ইনটু মিটার পার অ্যাম্পিয়ার, তাহলে কি লিখবো আমরা আলটিমেটলি, ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। আমাদের সঠিক উত্তর কোনটা, 1, ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। দুটো সমান্তরাল পরিবাহী তার একই দিকে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে একই দিকে যদি হয়, তখন কি হবে, আকর্ষণ করবে না, এই যে এটা একে অন্যের দিকে আকর্ষিত হচ্ছে। আর এটা কি হবে, বিকর্ষণ। থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের মান কত। আচ্ছা, এখানে থিটা 90 ডিগ্রি, থিটা সমান কি 90 ডিগ্রি, এখানে প্রশ্ন হওয়ার কথা, এখানে আসলে ভুল করছে, বুঝছো, এটা থিটা হবে তোমার 60 ডিগ্রি, তাই তো বলি থিটা সমান হবে 60 ডিগ্রি। মানে আমরা জানি উপাংশের মানটা কি, এ তলের লম্ব বরাবর, এ তলের লম্ব কি এইদিকে, সো থিটা কি বি আর এর এ তলের লম্বের মধ্যবর্তী কোণ, তাহলে আমরা এটা কি বলতে পারি, এবি cos থিটা না,
মানে বা বি কস থিটা আর কি। বি এর ভ্যালু কত দেওয়া হয় 2 টেসলা, তাহলে বি কস 60 ডিগ্রি, তাহলে সেটা কি হবে 2 cos 60, 2 cos 60 ভ্যালু কত, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা হবে 1 টেসলা। প্রশ্নটা একটু ভুল ছিল, 90 ডিগ্রি হলে তো একদম জিরো হইতো। আচ্ছা এরপর দেখি এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কোনটা সঠিক। দেখো থিটা যদি হয় 0 ডিগ্রি তাহলে আমরা কি জানি চৌম্বক ফ্লাক্সের ভ্যালু হলো এ বি cos থিটা, এটা তো আমরা বুঝতেছি। দেখো cos থিটা, কারণ থিটা যদি 0 ডিগ্রি হয় চৌম্বক ফ্লাক্স হবে সর্বোচ্চ। থিটা যদি কি হয় তোমরা দেখতে পাচ্ছ কি না, দাঁড়াও আমি লাল কালি দিয়ে লিখি, এ বি cos থিটা। আবার থিটা যদি তোমার কি হয় এখানে 0 হয় তাহলে সর্বোচ্চ হবে, থিটার সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে চৌম্বক ফ্লাক্স কি হবে সর্বনিম্ন বা 0 হবে, তখন হবে 0। আর 180 ডিগ্রি হলে তোমার মাইনাস মানটা হবে, তখন সর্বনিম্ন বলা যায়, কারণ 0 তো সর্বনিম্ন, 0 থেকেও মাইনাসটা আর বেশি সর্বনিম্ন হবে, যাই হোক। সো 0 ডিগ্রি হলেই সর্বোচ্চ হবে, এটা হলো সঠিক। এরপর পেঁয়াজচম পদার্থ নিচে কোনটা, কি পড়ছেন বলতো, সাদিয়ার আন্টি প্লেটের আলু কমিয়ে 100 ম্যাঙ্গো নিল। আচ্ছা ওখানে প্লেটের টতে বলা হয় নাই, টতে টাংস্টেনও হয়। একটু কাশি আসতেছিল। আচ্ছা এই যে দেখো প্লেটের এখানে কি হবে টাংস্টেনও হবে। তাহলে সাদিয়ার আন্টি মানে কি সোডিয়াম অ্যান্টিমনি, প্লাটিনাম টাংস্টেন, আলু মানে হচ্ছে অ্যামোনিয়াম, কমিয়ে ক্রোমিয়াম, 100 ম্যাঙ্গো নিল, তাহলে তরল অক্সিজেন ম্যাঙ্গানিজ, নিলতে হলো নিকেল এবং ফেরাম দ্রবণ। আমার জন্য কইছিলাম এখানে। তাহলে এখানে পেঁয়াজচম কোনটা ভাইয়া, টাংস্টেন। তারপর দেখো আমাদের ঢাকার বিনতিকোণ কত, আমরা জানি ঢাকার বিনতিকোণ 31 ডিগ্রি নর্থ, তার মানে এই যে এটা যদি তোমার নর্থ পোল হইতো সেটা কি করে 31 ডিগ্রি করে নিচে নামে, এই যে ধরো এখানে কি হবে নিচে নামতেছে একদম সোজা 31 ডিগ্রি করে নিচে নামলো, কোনটা উত্তর মেরুটা নিচে নামে। কোন স্থানে এইচ সমান যদি হয় 40 মাইক্রো টেসলা এবং ডেল সমান হচ্ছে 45 ডিগ্রি, সো আমরা এটা বলতে পারি ওখানে বি এর মান কত, বি cos 45 ডিগ্রি সমান কি এইচ এর ভ্যালু না, তাহলে আমরা এখান থেকে পাইতে পারি b সমান কি h ডিভাইড বাই মানে 40 into 10 to the power minus 6 ডিভাইড বাই cos 45 ডিগ্রি, তাহলে আমরা ভ্যালুটা বের করি কি আসে 56.57 মাইক্রো টেসলা, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপর দেখো এইচ ও ভি যথাক্রমে কোন স্থানের ভূচুম্বকের অনুভূমিক এবং লম্ব উপাংশ, তাহলে বিনতিকোণ 60 ডিগ্রি হলে কি হবে, আমরা জানি দেখো ট্যান ডেল এটা সমান কি ভি বাই এইচ ছিল না, আমরা একটু আগে বের করছিলাম, তাহলে কি লেখা যায় ভি সমান এইচ ইন্টু ট্যান ডেল, ডেলের ভ্যালু কি 60, তাহলে ট্যান 60 ভ্যালু √3, তাহলে ভি সমান √3h। আর যাদের এইটা লাইন বুঝতে সমস্যা তারা আবার এই কনসেপ্টে আসো, ভি বাই এইচ এর ভ্যালু কি বি বাই বি সাইন ডেল ডিভাইড বাই বি কস ডেল, তাহলে এই যে তো ট্যান ডেল আসতেছে, ওকে তাহলে এটা কি হবে ভি সমান √3 ইন্টু এইচ। এখন দেখো আমরা কিন্তু ফার্স্ট আগাইতে পারতেছি তাই না, কারণ আমাদের একদম বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তারপর চৌম্বক প্রাবল্য একক কি, এটা একটু কঠিন, আমরা যদি নরমালি চৌম্বক প্রাবল্য একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, এটা আমরা একটু আগে বের করছিলাম তাই না, যে চৌম্বক প্রাবল্য মানেই হচ্ছে তোমার বি ডিভাইড বাই এইচ, চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র তীব্রতার অনুপাত, সরি এইচ চৌম্বক তীব্রতা, এখানে চৌম্বক প্রবেশ্যতার অনুপাত, তাহলে বি এর জন্য টেসলা, এটার জন্য টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, সো আলটিমেটলি কি আসে অ্যাম্পিয়ার পার মিটার। এখন আমাদের এই জিনিসটাকে একটু মডিফাই করে পড়তে হবে, এখানে ধরো টেসলা তো হবে না, সো তুমি একদম যদি দাগাই দাও 1 আর 2 দাগাই দিতে পারো শিওরলি, এখন এটা আসলেই হয় কিনা আমরা কিভাবে চেক দিব, আমরা এটা কিভাবে করতে পারি, এটার জন্য নিউটন ওয়েবার পার মিটার,
ওকে, তাহলে দেখো এখানে আমাদের টেসলাকে আমরা কিভাবে লিখছিলাম, একদম প্রথমে কথা খেয়াল করো তো। আমরা জানি এফ সমান ছিল কিউ ভিবি, একটু ফার্স্ট আগে আমরা, তাহলে এফ এর জন্য নিউটন, কিউ এর জন্য কি ছিল ভাই অ্যাম্পিয়ার সেকেন্ড, তাই না, ভি এর জন্য মিটার পার সেকেন্ড। আবার এটা যদি টেসলা হয় তো আমরা এটা বলতে পারি না টেসলা সমান কি, সেকেন্ড আর পার সেকেন্ড কাটাকাটি যাবে, টেসলা মানে হলো নিউটন পার অ্যাম্পিয়ার ইনটু মিটার, এটা আমরা জানি। আবার আমরা এটাও জানি টেসলা সমান হলো ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে এটাকে যদি তুমি টেসলা পার অ্যাম্পিয়ার মিটার লেখো, সরি নিউটন পার অ্যাম্পিয়ার মিটার, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা একটা রিলেশন পাই, অ্যাম্পিয়ার মিটার সমান হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার ওয়েবার। তাহলে এখন দেখো এখান থেকে আমরা অ্যাম্পিয়ারের ভ্যালুটা বের করতে পারি, তাই না। অ্যাম্পিয়ারের ভ্যালু কি, টেসলা হিসাব বাদ দাও, তাহলে অ্যাম্পিয়ারের ভ্যালু হচ্ছে কি লেখা যায়, অ্যাম্পিয়ার ইনটু ওয়েবার, এটা সমান হচ্ছে নিউটন ইনটু মিটার স্কয়ার। তার মানে অ্যাম্পিয়ার তোমার কি লেখা দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি অ্যাম্পিয়ার সমান হলো নিউটন মিটার মিটার স্কয়ার থেকে কাটাকাটি করে নিউটন মিটার পার ওয়েবার। তাহলে অ্যাম্পিয়ার সমান কি নিউটন মিটার পার ওয়েবার, বুঝছো, অ্যাম্পিয়ার সমান নিউটন মিটার পার ওয়েবার। আসলে জিনিসটা খুবই কঠিন, কমপ্লেক্স একটা জিনিস দিছে এখানে, কিছু করার নাই। এখন আমাদের কি ছিল অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে মেইন প্যারাবোলের একক, অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ারের জন্য আমরা কি লিখতে পারি, নিউটন মিটার পার ওয়েবার, পার ওয়েবার, তার মানে ওয়েবার তো নিচেই হবে। আচ্ছা, আবার এখানে কি হয় পার মিটার, তাহলে কি পার মিটার আর মিটার মিলে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে কি আসে শুধুমাত্র নিউটন পার ওয়েবার। আমি একবার লাস্ট সামারাইজ করে দেই, একদম মেইন ফর্মুলা সেটা হচ্ছে প্রাবল্য হলো বি বাই ইউ, তাই না, বি বাই মিউ। তাহলে কি হবে, বি এর একক হচ্ছে টেসলা, মিউ এর একক কি টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা যেটা পাইছিলাম যেটা হবে তোমার অ্যাম্পিয়ার পার মিটার। এখন অ্যাম্পিয়ারকে আমরা নিউটন আর ওয়েবার দিয়ে কিভাবে বের করতে পারি, এটার জন্য আমরা এফ সমান কিউ ভিবি এই ফর্মুলাতে গেছি। তাহলে কি আমরা জানি নিউটন সমান অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, মানে কিউ মানে কি অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, ইনটু কি নিউটন পার মিটার সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড ইনটু টি। তাহলে এখানে আমরা পেলাম টেসলা সমান নিউটন ডিভাইড বাই অ্যাম্পিয়ার ইনটু মিটার। আবার টেসলা সমান ওয়েবার পার মিটার স্কয়ার আমরা জানি, সেখান থেকে আমরা যেটা বের করলাম অ্যাম্পিয়ারের ভ্যালু কত, অ্যাম্পিয়ার সমান আসে আমাদের নিউটন মিটার পার ওয়েবার। তাহলে নিউটন মিটার পার ওয়েবার, এটা শুধু আমার মিটার পার মিটার গুণ দিই আবার, বা মিটার ইনভার্স, কি আসে আলটিমেটলি নিউটন পার ওয়েবার। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। আর যারা হচ্ছে আমাদের একটু চালাক, তারা কি দেখবে যে ভাই প্রাবল্য বলা আছে, তাহলে এখানে তো টেসলা হবে না, টেসলা বাদে কি হবে উত্তর 1 আর 2 হবে। এত কষ্ট করে তোমার বের করার দরকার নেই, তখন এমনি করতে পারতাম। ফেরত চৌম্বক পদার্থের বেলায় কি হয়, আমাদের মিউ এর ভ্যালু 1 এর থেকে অনেক বেশি হয়, তাই না, 1000 হতে পারে, কে কাপ্পার ভ্যালুটাও এরকম, এটাও কি হবে 1 এর থেকে অনেক বেশি হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এটা এ নাম্বার। কোন ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স সর্বাধিক, তার মানে যদি এমন হয়, ধরো আমার একটা নেই পেপার, এটা হচ্ছে সেই তলটা, ঠিক আছে, যদি এরকম হয় যে তল এভাবে আছে, আমার চৌম্বক ক্ষেত্র গেছে এই বরাবর, তাহলে কোনো ফ্লাক্স ঢুকছে, মানে চৌম্বক বলরেখা কি এখানে প্রবেশ করছে, করে নাই। কিন্তু এরকম আঁকা বাঁকা করে রাখি, তাহলে কিছু প্রবেশ করলো কিছু করলো না, ঠিক আছে, কিছু প্রবেশ করলো কিছু করলো না। যদি একদম 90 ডিগ্রিতে করে রাখি, এসি বাতাসের জন্য আসলে যাচ্ছে না রাখা, ধরলাম 90 ডিগ্রি করছি, তখন কি হবে, সবগুলাই প্রবেশ করতেছে, তাই না, দেখো সবগুলাই প্রবেশ করতেছে, ঠিক আছে। সেখানে কোনটা এরকম দেখা যায়, একদম 90 ডিগ্রিতে করে কোনটা আছে দেখছো, বি নাম্বারটা, তলে ভাবে তলকে একদম ভেদ করে চলে গেছে। বলতে হবে এইটা তাহলে কি বোঝাইছে, এটাই সেই অবস্থাটাকে বোঝাইছে, তোমার বুঝে নিতে হবে যে কলমে ভাবে আছে, তলে ভাবে আছে, কলমে ভাবে চলে গেছে, তল নিচে, সো আলটিমেটলি এখানে কোনো বলরেখা প্রবেশ করে নাই, আর বাকিগুলো হলো অ্যাঙ্গেল করে রাখা আছে। এরপর দেখো স্থায়ী চুম্বক নির্মাণে যে সকল পদার্থ অধিক উপযোগী। স্থায়ী চুম্বক মানে কি, তুমি চাচ্ছ যে ওটা অনেক বেশি দিন ধরে তার চুম্বক ধারণ ক্ষমতা থাকে, তাই না, ওর মধ্যে চুম্বকত্ব এটা অনেক দিন ধরে রাখবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো এটার চুম্বক সহনশীলতা। সহনশীলতা কি, চারপাশে যথেষ্ট চুম্বকত্ব হ্রাসের যদি কারণ থাকে,
তবুও সহনশীল। ওই যে একটা মিম দেখছো না, ধরো তুমি একজনকে গালি দিলা, ও তো তোমাকে সালাম দিয়ে বলবে আমার বাড়ি চাঁদপুর ভাইয়া, আমরা কাউকে গালি দিই না, তার বদলে সালাম দিই, তাই না? আর একটা গালি দিলে নিজের গালটা পেতে দিই, ভাই আমাকে মারেন। জিনিসটা এমন যে ও অনেক সহনশীল। তোমার চৌম্বকত্ব হ্রাসে অনেকগুলা কারণ থাকবে, তবুও কি করবে, নিজের চৌম্বকত্বটাই ধরে রাখবে। ধরো লোহা, লোহাকে আমি কি করলাম, এখানে চুম্বকত্ব করলাম। লোহা না আসলে এসআই চুম্বক, ওই যে দেখো ছোটবেলায় খেলনা গাড়িগুলো ছিল না, যেখানে তোমার গ্যাংনাম স্টাইল গানটা বাজতো, সো ওই চুম্বকগুলো আসলে এসআই চুম্বক, তাই না? কারণ ধর গাড়িটা তুমি অনেকদিন ইউজ করছো, তবুও কি হয়েছিল ওখানে শব্দ হইতো। আসলে এটা স্থায়ী না, বলা যায় তো দিলেই কাজ করতো, তবে আবার কি ব্যাটারি বাদেও তো এটা চুম্বক হিসেবে কাজ করতো, মানে স্থায়ী চুম্বকই। হ্যাঁ, সো এটাই যে চুম্বকত্ব বেশি দিন ধরে আছে এবং সেটার কি চুম্বক সহনশীলতা উচ্চ। তাহলে এসআই চুম্বকের জন্য কি হবে, ধারণ ক্ষমতা উচ্চ, সহনশীলতা উচ্চ, অর্থাৎ সহজে তার চুম্বকত্বকে হারাবে না, বেশি পরিমাণ ধরে রাখবে এবং বেশি দিন ধরে রাখবে। এটা একটা বৃত্তাকার কুণ্ডলী ব্যাস দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে, কত বিদ্যুৎ প্রবাহিত হলে কেন্দ্রে 100 মাইক্রোটেসলা এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এটা কি তোমার ব্যাস 15 মানে 30, তার মানে কি 15 সেন্টিমিটার। আমরা কি জানি B সমান মিউ নট I বাই 2R, 2R মানেই তো ধরো ব্যাস, তাহলে আমরা 30 বসাতে পারি এখানে, প্যারা নাই। তাহলে কি হচ্ছে এখানে 100 × 10⁻⁶, 4 পাই 10⁻⁻7, I এর ভ্যালুই তো বের করব, পাক সংখ্যা, আচ্ছা এখানে n গুণ হবে, ইনটু 50, নিচে হবে কি 2R, 2R এর ভ্যালু কত এখানে 0.3, আমি যেহেতু ডিরেক্ট ইয়াতে নিলাম মিটারে, সো বের করো। এটা কি আসে 4 পাই 10⁻⁷ ইনটু x 50.3, এটা আসছে 0.47 অ্যাম্পিয়ার, 0.47 অ্যাম্পিয়ার। এরপর দেখো 0.22 ন্যানো মানে মিটার ব্যাসার্ধের 5 পাকে একটা বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্রের সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত, ক্ষেত্রের মান এত, কুণ্ডলী তল 60 ডিগ্রি কোণে অবস্থিত। দেখছো কুণ্ডলী তল বলছে, কিন্তু দেখো ভাই এখানে তল যদি হয় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে তলের সাথে এটা লম্ব আছে না? আমি তোমাকে জিনিসটা বোঝাই, ধরো চৌম্বক ক্ষেত্র এইভাবে এইদিকে আছে, তো চৌম্বক ক্ষেত্রের সাথে তলের অ্যাঙ্গেলটা কত, এখানে 60 ডিগ্রি বলা, তাই না? তলের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু আমার অ্যাঙ্গেলটা কার মধ্যে নিতে হয়, চৌম্বকের সাথে এই যে আমাদের হলুদ রেখাটা আছে, তলের সাথে লম্ব বা তলের অবিলম্ব, তার সাথে অ্যাঙ্গেলটা নিতে হবে, তাই না? তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে সবুজ অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। জিনিসটা একবার ফিল করাই, দেখো এইটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, এটা হলো আমাদের তল, তলের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, এটা এই অ্যাঙ্গেলটা, তাই না? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আচ্ছা এইটা, তাহলে এখানে যে বাড়তি আরেকটা অ্যাঙ্গেল আছে ধরলাম এটা 60, তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল থাকে না তলের লম্ব আর এই কলমের মধ্যবর্তী, তাহলে এইটা হচ্ছে আমার 30 ডিগ্রিটা, ঠিক আছে? এইটাই আমাদের দরকার। তাহলে আমরা এখন ভ্যালুটা বের করতে পারবো। আমাদের ফর্মুলা কি, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 0.5 টেসলা, তারপরে এর ভ্যালু, এ কি এত ব্যাসার্ধ বলা বৃত্তাকার কুণ্ডলী 5 পাকের অবস্থিত, ক্ষেত্রের মান এত, তাহলে আমরা কিভাবে করতে পারি, আমাদের ফাই সমান হচ্ছে n a b cos θ, তাহলে n এর ভ্যালু কি ভাবে 5, এটা কি পাই আর স্কয়ার, আর এর ভ্যালু কত 0.02 স্কয়ার, তারপর b এর জন্য হচ্ছে 0.5 টেসলা, আর অ্যাঙ্গেলটা তো বললাম যদিও তোমাকে 60 দিয়েছে, কিন্তু 60 ইউজ করা যাবে না, ইউজ করতে হবে কত cos 30, ইউজ করতে হবে আমাদের cos 30। 5 পাই 0.02 স্কয়ার, কত আসে 3.26 10⁻³ ওয়েবার, এটা আসে। তাহলে এটা হচ্ছে আমাদের মোট চৌম্বক ফ্লাক্স। সেখানে অবশ্যই দেখতে হবে যে অ্যাঙ্গেলটা তোমার কি বলা, অ্যাঙ্গেল যদি বলা থাকে যে চৌম্বক তলের সাথে মানে কুণ্ডলী তলের সাথে, তখন অবশ্যই আমার কি করতে হবে 93 অ্যাঙ্গেলটা মাইনাস করতে হবে। আবার যদি বলে দেয় যে তলে অবিলম্বের সাথে এত, তখন তো আর তোমার মাইনাস করার কোনো দরকার নাই, অবিলম্ব বললে ওই অ্যাঙ্গেলটাই নিব। এখন কক্ষপথে একটা ইলেকট্রন ঘূর্ণায়মান, তাহলে এর উপর প্রদত্ত কেন্দ্রমুখী বল কত,
কেন্দ্রমুখী বল কি হয়, এম ওমেগা স্কয়ার আর এটা একটা, আর এটা হলো এম ভি স্কয়ার বাই আর। তাহলে এই 1 আর 2 হবে আমাদের উত্তর। সি কি এম আর স্কয়ার তো না। দুইটা তড়িৎবাহী তার যদি ইয়া হয় সমমুখী হলে কি হবে, আকর্ষণ করে, বিপরীতমুখী হলে বিকর্ষণ করবে। বেশি দৈর্ঘ্যের পরিবাহীর উপর বেশি পরিমাণে বল প্রযুক্ত হয় কি না। দেখো দৈর্ঘ্য যদি একটা বড় হয় আর একটা যদি ছোট হয়, তবুও কি এরা একক দৈর্ঘ্যে একই পরিমাণ বল আকর্ষণ অনুভব করবে না? মানে এই যেই জায়গাটায় ধরো এদের আলাদা, মানে যে জায়গায় শুধুমাত্র একটা তার আছে ওখানে তো আকর্ষণ বিকর্ষণ হবে না, শুধুমাত্র যে জায়গাটা এরা ওভারল্যাপ করতেছে দুইটা, ওই জায়গায় আকর্ষণ বিকর্ষণ হবে। আর উভয় কি কি একে অন্যকে একই পরিমাণ বল দিবে না, নিউটনের তৃতীয় সূত্র তো জানোই। কি করবে, এ কে যে বলে টানবে ও একে একই বলে টানবে, তাহলে বেশি দৈর্ঘ্যের উপরে কি বেশি বল প্রযুক্ত হইলো না, একই পরিমাণ বল প্রযুক্ত হইলো। এই জন্য বেশি দৈর্ঘ্যের পরিবাহীর উপরেও কি হবে, একই বল প্রযুক্ত করে, তাহলে বেশি না, এটা কি হবে একই বল, একই মানের বল কাজ করবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে ভাইয়া, 1 আর 2, একই মানের বল প্রযুক্ত হবে। একটা পরিবাহীর ভেতর দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর নিকটে কোন বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কত? একদম বায়োসাভার্টের সূত্রে কি পড়ছো, বি সমান মিউ নট ইন্টিগ্রেশন অফ আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, এখানে 4 পাই। সো সোজা কথা আমরা কি বলতে পারি, বি সমানুপাতিক আই, এটাই তো দরকার, বি সমানুপাতিক আই। 1 গাউস সমান কত টেসলা, 10 টু দি পাওয়ার -4 টেসলা, একদম মুখস্থ করে নিবা। 1 গাউস সমান 10 টু দি পাওয়ার -4 টেসলা, এটা আমাদের লাগবে। কোনটা ফেরোচৌম্বক পদার্থ, ফেরোচৌম্বক আর ছিল ফেনিকো, ফেরাম কোবাল্ট নিকেল, তাহলে লোহা। হল বিভবের জন্য অভিক্ষেপ প্রাবল্যের মান কত, প্রাবল্য ই সমান কি ভিএইচ বাই ডি না, ভিএইচ বাই ডি। তারপর দেখো কোন বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধ দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে, কুণ্ডলীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে, তারপর কেন্দ্রে মান কত, এটা তোমরা নিজেরাই বের করে নিবা, ওই মিউ নট আই বাই 2 আর, এটা কত করাবো, এন আই বাই 2 আর। ডায়াচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি হতে পারে, কঠিন তল গ্যাসীয় হতে পারে। 20 বিন্দু আছে না, 20 কার আছে, শুধুমাত্র ফেরো। তাহলে এই তো আমরা ভুল অপশন পেয়ে গেছি, সঠিক অপশন তাহলে কি হবে 1 আর 3, চৌম্বক প্রবণতা 1 এর কম। হ্যাঁ আমরা জানি এদের কাপ্পা বা গ্রহিতার মান কি ছিল 0 এর কম, তাহলে প্রবেশতা কি হবে 1 এর কম, একদম চার্ট করে কিন্তু আমি পড়াই দিছিলাম। এরপর দেখো নিচে কোন জোড়া প্যারাচৌম্বক, প্যারাচৌম্বক কি ভাই, সাদিয়া ছিল না, সাদিয়া মানে সোডিয়াম, একদম প্রথমে পড়ছি সাদিয়ার আন্টি। এই পোর্শনটা একটু ভুল আছে বুঝছো, এখানে আমি বলি জিনিসটা, তোমার একটা তার আছে, তারের থেকে 5 সেন্টিমিটার দূরে একটা ইলেকট্রন যাচ্ছে, এটা বলা, এখানে একটা ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রন, সো ধরলাম এখানে ইলেকট্রনটা। ব্যাপার হচ্ছে আমার কি করতে হবে, এই জায়গায় বের করতে হবে হলো চৌম্বক ক্ষেত্রের মান আগে। চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে গেলে কি লাগবে, বি এর ভ্যালুর জন্য মিউ নট আই ডিভাইড বাই 2 পাই ডি লাগবে। এখন এখানে তোমার আই এর ভ্যালু দেওয়া নাই, সবকিছু দেওয়া আছে কিন্তু আই এর ভ্যালু দেওয়া নেই, যার কারণে অ্যান্সারটা বের করা পসিবল না। আমরা থিওরিটা বুঝি, তাহলে মিউ নট আই বাই 2 পাই ডি থেকে চৌম্বক ক্ষেত্র বের করব। এখন এখানে চৌম্বক ক্ষেত্রের দিকটা তোমরা কি বের করতে পারো, ধরো এইটা যদি আমাদের তার হয়, কারেন্ট যাচ্ছে কোন দিকে, কলমের মাথার দিকে, সো আমরা কি করবো, তখন মাথা দিয়ে আমাদের বুড়ো আঙুলকে রাখবো, বুঝছো, এইরকম। হাতের যে বাকি আঙুলগুলোকে কি করব, কবজি দিয়ে ঘোরাবো, বাকি আঙুলগুলোকে কবজি দিয়ে ঘোরালাম। সো তখন তুমি দেখো তোমার কি হয়, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তার মানে এইখানে দেখো এই তারের বেলায় এইখানে কি হবে, চৌম্বক ক্ষেত্রগুলো বাইরে বের হয়ে আসতেছে, তাই না? বাইরে বের হলে আমরা কি বলি বলতো, এখানে ডট দেই, এই জন্য এখানে ডট দিয়ে বোঝাবো যে চৌম্বক ক্ষেত্র কি হবে, বাইরে আসতেছে। আবার এইখানে দেখো এখান থেকে কি হচ্ছে, এখানে ভিতরে ঢুকতেছে না, এপাশে যদি বের হয় তাহলে এপাশে দিয়ে ভিতরে ঢুকবে, তাহলে এই জন্য এখানে দিব ক্রস 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 ক্রস। এখন দেখো ইলেকট্রন চলতেছে এইভাবে, আর চৌম্বক ক্ষেত্র কি এইভাবে ভিতরে ঢুকতেছে, তাহলে ইলেকট্রন এভাবে চলে, চৌম্বক ক্ষেত্র এভাবে ভিতরে ঢুকে, অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি। সো তখন আমার কি হবে, এফ এর ভ্যালু বি তো বের করলাম, বি ইন্টু ভি ইন্টু কিউ, সাইনের মান কি হবে কিউ ভিবি সাইন 90, তাই না, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল।
এভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো আইটা কি হবে, আই এর মাধ্যমে মানে তারের মধ্যে যে তড়িৎ প্রবাহ, এটার কারণে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো সেটা ইলেকট্রন কি মনে হচ্ছে না ভাইয়া, ইলেকট্রন তো তারের সমান্তরালে যাচ্ছে, কেমনে কি হবে? সমান্তরালে গেলেও চৌম্বক ক্ষেত্র, আমার তো কারেন্টের সাথে সম্পর্ক নেই, আমার সম্পর্ক হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক আর ই এর বেগের দিক। আর ই এর বেগের দিক যদি এই দিক বরাবর হয়, বলছে কি সমান্তরালে বিদ্যুৎ প্রবাহ বিপরীত দিকে আছে, বিদ্যুৎ প্রবাহের দিকে হলে ই এর দিকে, এইদিকে নিচের দিকে। যাই হোক ওটা ম্যাটার না, বড় কথা হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্র ঢুকে ভিতরের দিকে, ই যাবে নিচের দিকে, সো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। তাহলে কিউ ভিবি sin 90, এখান থেকে আমরা বের করব বি এর ভ্যালুটা, এখান থেকে পাবো কিউ তে ইলেকট্রনের চার্জ আর ভিতর দেওয়া আছে, তখন এবার বের হবে। আচ্ছা, তো এটাই ছিল আমাদের লাস্ট ম্যাথ। আমরা মোটামুটি সবগুলো পড়ে ফেলছি, এবং তুমি দেখবা এখানে আমার কি আছে, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন এককগুলা বের করে ফেলছি, তাই না? সো তুমি একটা খাতার মধ্যে এগুলো লিখে ফেলবা, সূত্রগুলো পারলে হচ্ছে ইসাসাই বই একদম পিছন দিয়ে দেবা, সবগুলা সূত্র দেওয়া আছে, প্রয়োজন সূত্র কি কি। তাহলে ওখান থেকে তুমি সূত্রগুলো লিখে নিবে, একবার প্র্যাকটিস করবা। পাশাপাশি হচ্ছে আমার ক্লাসে যা নোট করাই দিচ্ছি, মানে যাই লিখছি সেটাই কিন্তু নোট, সো তুমি নোটগুলো থেকে একটু তুলে নিবা, কারণ বোর্ডের এমসিকিউ তো সেম টাইপে আসবে, অত কঠিন আসবে না এগুলোই। সো এগুলা প্র্যাকটিস করলে হবে আশা করি। আমার আসলে একটু কাশি আসতেছে, দুঃখিত। তো সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।